কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক নাই? ওকে, আচ্ছা, আছে আছে, ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের আজকে প্রবাহী পদার্থ অংশের দ্বিতীয় ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো তোমাদের আমরা সাউন্ড কম, সাউন্ড তো ঠিকই আছে। কে একজন একটু কনফার্ম করো তো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড কম ভাইয়া? ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড কম হলেও শোনা যাচ্ছে তো, তাই না? শোনা গেলেই হবে। ঠিক আছে, তোমার তোমার ফোনের একটু ভলিউমটা বাড়ায় দাও, তাহলে ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা আজকে প্রবাহী পদার্থ অংশের দ্বিতীয় ক্লাসটা করব। তো গত ক্লাসে যা পড়াইছিলাম সেগুলো কি পড়ছো? সেগুলো কি রিভাইজ দিছো একবার? খুবই ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এই টপিকগুলো একটু বুঝে যদি পড়ো তাহলে খুব মজার, কিন্তু যদি বুঝে পড়তে না চাও তাহলে কিন্তু ঝামেলা তৈরি হবে। এই কারণে বাসায় কিন্তু একটু পড়তে হবে। আর একটা এক্সপেরিমেন্ট করাইছিলাম, আমি চেষ্টা করছিলাম এখানে দেখানোর, কিন্তু ক্যামেরা দূরে থাকার কারণে ঠিকঠাকভাবে দেখানো যায়নি। আর এই এক্সপেরিমেন্ট করাটাও একটু খুব ডিফিকাল্ট। তো তোমাদের বলছিলাম তোমরা একটু ট্রাই করবা বাসায় করার। তো আশা করি তোমরা করছো, ঠিক আছে। একটু এক্সপেরিমেন্ট করবা, এক্সপেরিমেন্ট করে করে পড়বা, দেখবা পড়াতে মজা পাবা আর কি। তো চলো আমরা শুরু করি। নয়েজ হচ্ছে, গ্যার গ্যার করে, গ্যার গ্যার করে। তাহলে আচ্ছা দাঁড়াও, তাহলে একটু দেখতেছি। ওকে, দেখতেছি। এটা দিই নাই, কি বলো? লেকচার শিটটা তো দিছি, লেকচার শিটটা তো দিছি। দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবার। সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। এখন ক্লিয়ার, ওকে। আগের ক্লাস না করে এই ক্লাস করা যাবে কিনা? উত্তর হচ্ছে না। আগের ক্লাস না করে এই ক্লাসটা করা যাবে না। আগের ক্লাসটা করে এই ক্লাসটা করো, ঠিক আছে। ওকে, তাহলে চলো শুরু করি। দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে পৃষ্ঠ শক্তি। তো তার আগে আমরা পৃষ্ঠ টান শিখছিলাম গত ক্লাসে। তো পৃষ্ঠ টান রিলেটেড আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম একটু সলভ করি। তো চলো একটু কয়েকটা ম্যাথ প্রবলেম একটু দেখি। দেখো, 1 নম্বর দিয়ে লিখো। ধরো একটি 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বিকারে পানি রাখা আছে। পানি রাখা আছে। এই বিকারের ব্যাসের এক পার্শ্বের পানি অপর পার্শ্বের পানির উপর কি পরিমাণ বল প্রয়োগ করছে? পানির উপর কি পরিমাণ বল প্রয়োগ করছে? এক পার্শ্বের পানি অপর পার্শ্বের পানির উপর কি পরিমাণ বল প্রয়োগ করছে? তো চলো একটু চিত্র আঁকি। ধরো এই হচ্ছে একটা বিকার। এই যে বিকারটা, এই বিকারে পানি রাখা আছে, এতে পানি রাখা আছে। এবার ব্যাসের, ধরো এই যে মাঝখান দিয়ে যদি এভাবে কাটা হয়, এই যে এটা হচ্ছে ব্যাস। ব্যাসের এক পাশের পানি অপর পাশের পানির উপর কি পরিমাণ বল প্রয়োগ করছে? বলো। পৃষ্ঠটান কি চাই? ক্ষেত্রফলকে মিনিমাইজ করতে চাই, সারফেসকে মিনিমাইজ করতে চাই। তো আমরা যখন পৃষ্ঠটানের ডেফিনেশন দিই তখন বুঝাইছিলাম যে ধরো তুমি তরলের পৃষ্ঠের উপর তুমি একটা রেখা কল্পনা করো। তাহলে রেখা কল্পনা করলে এই রেখার এ পাশের তরল ওই পাশের তরলকে টেনে ক্ষেত্রফল মিনিমাইজ করতে চাইবে।
আবার এই রেখার এই পাশের তরলকে টেনে ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করতে চাইবে। তাহলে এই পাশে যে তরল আছে, ধরো আমরা ব্যাস কল্পনা করলাম, এই বিকারের ব্যাস, তাহলে ব্যাসের ওই পাশের যে তরল আছে সেই তরল এই পাশের তরলকে টানবে, বল প্রয়োগ করবে। ঠিক আছে, লম্বভাবে এই যে রেখা, এই রেখার সাথে লম্বভাবে বল প্রয়োগ করবে। আবার এই পাশে যে তরল আছে, এই পাশে যে তরল, সেই তরল ওই পাশের তরলকে ক্ষেত্রফল মিনিমাইজ করার জন্য টানবে, বল প্রয়োগ করে এইভাবে টানবে, এভাবে টানবে। তা আমাদের এই যে বলছে যে এক পাশের তরল আর এক পাশের তরলের উপর কি পরিমাণ বল প্রয়োগ করতেছে সেটা বের করো। তো ধরো এই পাশের তরল ওই পাশের তরলের উপর যে বল প্রয়োগ করতেছে সেই বলটা আমরা বের করতে চাই। এই যে পৃষ্ঠ টানজনিত বল, এফ এর মানটা আমরা বের করতে চাই। তাহলে কিভাবে আমরা বের করতে পারি? আমরা যদি এই পাত্রের উপরের পৃষ্ঠটা, টপ ভিউটা আমরা একটু দেখাই, উপরের পৃষ্ঠের এই যে টপ ভিউটা একটু যদি দেখাই, তাহলে এই যে এটা হচ্ছে পৃষ্ঠ, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে বিকারের ব্যাস, এই যে এটা হচ্ছে বিকারের ব্যাস, এটা হচ্ছে ব্যাস। তো ব্যাসের দৈর্ঘ্যটা কত? ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে 2r, তাই না? আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে এত সেন্টিমিটার ব্যাসার্ধের বিকার, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ব্যাস হবে হচ্ছে 2r, অর্থাৎ ব্যাসের লেন্থ l, এই l হবে 2r। এবার আসো আমরা ধরি এই পাশের তরল ওই পাশের তরলকে কত বলে টানছে, তাহলে এই যে পৃষ্ঠ টানজনিত টোটাল বলের মানটা আমাদের বের করতে হবে। একক দৈর্ঘ্যে যে টান বল সেটা হচ্ছে পৃষ্ঠ টান টি, একক দৈর্ঘ্যে বল টি। তাহলে টোটাল এই এল দৈর্ঘ্যে যে বলটা, এল দৈর্ঘ্যে এই যে বলটা এদিকে কাজ করতেছে সেই বলটা আমরা বের করতে চাই, শুধু এই পাশের বলটা বের করতে চাই, এফ। তাহলে কি হবে? টি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল, অতএব এফ ইকুয়াল টু হবে টি ইন্টু হচ্ছে এল। তো টি এর মান আমি এখানে লিখতে ভুলে গেছি, টি এর মান তোমার প্রশ্ন দেওয়া থাকবে, যেহেতু বলছে পানি, তো পানির ক্ষেত্রে টি এর মান হচ্ছে 0.072 নিউটন পার মিটার, 0.072 নিউটন পার মিটার, আর এভাবেও বলা থাকে 7.2 ইন্টু 10⁻⁻2 নিউটন পার মিটার। এটা হচ্ছে টি এর মান, যে পানির ক্ষেত্রে পৃষ্ঠটান টি দেওয়া আছে। তাহলে এবার তাহলে চিন্তা করো এই পাশের তরল ওই পাশের তরলকে কত বলে টানতেছে? এফ বলে টানতেছে। এফ ইকুয়াল টু হচ্ছে টি ইন্টু এল। এল কত হবে? এল কি এই পাশের দৈর্ঘ্য এল, এই পাশের দৈর্ঘ্য এল, 2l হবে না। কয়টা এল হবে? একটা এল হবে। কেন? দুইটা এল কেন হবে না? ওই পাশে একটা এল, এই পাশে একটা এল। আমাদের কি বলছে? আমাদের কি দুই পাশে টোটাল বলের মানটা চাইছে? টোটাল এফ এর মানটা চাইছে না, আমাদের টোটাল এফ এর মানটা চাইনি, আমাদের চাইছে এক পাশের এফটা কত, যে এক পাশের তরল আর এক পাশের তরলকে কত বলে টানতেছে। তাহলে এফ ইকুয়াল টু টি ইন্টু জাস্ট এলই হবে, এল এর জায়গায় কিন্তু আবার 2 দিয়ে গুণ দিব না। তাহলে টি ইন্টু এল মানে হচ্ছে 2r। এবার মান বসাই, টি এর মান হচ্ছে 7.2 ইন্টু 10⁻⁻2, 2 ইন্টু আর, আর কত? 4 সেন্টিমিটার, 0.04। তাহলে এখান থেকে এবার বলের মানটা হিসাব করে ফেলবা, এত নিউটন। কে ক্লিয়ার? টি কি অলওয়েজ সেম থাকে? ইয়েস, অফকোর্স অলওয়েজ সেম থাকবে, এটা গত ক্লাসে বুঝাইছি। টি কি? টি ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এল, একক দৈর্ঘ্যে বল। যদি তুমি দৈর্ঘ্য বাড়াও, এখানে যদি দৈর্ঘ্যটা চিন্তা করো যে ভাই দৈর্ঘ্য বড়, তাহলে দৈর্ঘ্য বেশি হলে এফও বেশি হবে। এফ আর এল এর অনুপাত, রেশিওটা সেম থাকবে। কোনো একটা নির্দিষ্ট তরলের জন্য টি এর মানটা ফিক্সড, যেমন পানির ক্ষেত্রে টি এর মান এটা ফিক্সড, একটা কনস্ট্যান্ট মান। যদি অন্য কোনো তরল হয় তার ক্ষেত্রে টি এর মান অন্য কিছু একটা হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে টি এর মান অলওয়েজ ফিক্সড, ইয়েস, কোনো একটা নির্দিষ্ট তরলের জন্য ফিক্সড। এবার আসো 2 নম্বর, দেখো একটা চিত্র দিয়ে ম্যাথ। ম্যাথটা হচ্ছে এরকম, যে ইউ আকৃতির একটা তার এভাবে বাঁকানো হয়েছে। দেন তারপর এটাকে একটা সাবান পানির সোপের মধ্যে নিমজ্জিত করা হয়েছে, সাবান পানিতে নিমজ্জিত করা হয়েছে, সাবান বা শ্যাম্পু পানিতে নিমজ্জিত করে উঠানো হবে। তো কিভাবে? এইখানে আর একটা তার রাখা আছে, এরকম এইখানে একটা তার রেখে এটাকে উঠানো হয়েছে, তাহলে উঠানো হইলে এখানে একটা সাবান পানির লেয়ার থাকবে, এখানে একটা সাবান পানির লেয়ার থাকবে। আচ্ছা বলো, যদি আমি এভাবে না রেখে আমি যদি এরকম অনুভূমিকভাবে রাখতাম তাহলে কি হইতো? অনুভূমিকভাবে যদি রাখতাম, যদি এভাবে রাখতাম, এভাবে যদি রাখতাম, তাহলে কি হইতো? তাহলে এটা আস্তে আস্তে সরে এদিকে চলে আসতো, আস্তে আস্তে সরে এদিকে চলে আসতো, এসে এই ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করে ফেলতো, তাই না? তাই তো? কিন্তু আমি এবার কিভাবে রাখছি দেখো, উলম্বভাবে রাখছি।
উলম্বভাবে রেখে এই যে তারটা আছে এই তারের সাথে খুবই ধরো নগণ্য মানের একটা ভর ঝুলাই দেওয়া হয়েছে, খুবই নগণ্য মানের একটা ভর ঝুলাই দেওয়া হয়েছে। যদি এই তারের ভরটা অতি নগণ্য হইতো, এই তারের ভরটা অতি নগণ্য হইতো এবং আমি যদি এখানে কোনো ভার না ঝুলাইতাম, তাহলে এই তরলের সারফেসটা ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করতে চাইতো এবং মিনিমাইজ করার জন্য ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করার জন্য এটাকে টান দিয়ে উপরের দিকে উঠাই নিয়ে যাইতো, দিয়ে ক্ষেত্রফলটা মিনিমাইজ হয়ে যাইতো। তা আমি কি করছি, উলম্বভাবে রাখছি এবং তাতে একটা ভারও ঝুলাই দিছি। এই যে তারটা, এই তারের ভর নগণ্য, এর ভর নগণ্য ভর, যে এর তেমন কোনো ভর নাই, এটা খুবই নগণ্য ভর, কিন্তু এর ভরটা আছে। এই তারের সাথে আমি যে ভারটা বেঁধে রেখেছি এর ভর আছে, এর ভরটা হচ্ছে এম। বলা হচ্ছে এই যে সাবান পানির সোপ, এই যে সাবান পানির সোপ, এর পৃষ্ঠটান টি হচ্ছে 0.03 নিউটন পার মিটার, এটা বলে দেওয়া আছে। 0.03 নিউটন পার মিটার এটা বলে দেওয়া আছে। এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 0.4 সেন্টিমিটার, আর এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 0.3 সেন্টিমিটার। তো এখন আমাদের বলা হচ্ছে এম এর মান কত হলে, এম কত হলে সিস্টেমে ভরটি চিত্রানুযায়ী সাম্যাবস্থায় থাকবে, চিত্রানুযায়ী সাম্যাবস্থায় থাকবে। বলো কিভাবে হিসাব নিকাশ করব, সিস্টেমে ভরটি চিত্র অনুযায়ী সাম্য অবস্থায় থাকবে, তাহলে বলো কিভাবে হিসাব নিকাশ করব। এটা তো ম্যাথের জন্য চিত্র, এবার আসো সলভ করব। তাহলে সলভ করার জন্য চিত্রটা কি, দেখো এই যে নগণ্য ভরের তারটা আছে, এটা ভর অতি নগণ্য। এই যে সাবান পানির সোপটা, এই যে সাবান পানির সোপটা আছে, ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করতে চাইতেছে। তাহলে এই যে সাবান পানির যে সোপটা, এই যে তরলের অংশটা সারফেসটাকে মিনিমাইজ করতে, ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করতে চাইবে। তাহলে এই যে তারটাকে পৃষ্ঠ টানজনিত বল এভাবে টানবে উপরের দিকে, টেনে এই ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করতে চাইবে। এই যে পৃষ্ঠ টানজনিত বল ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করতে চাইবে। তো এই পৃষ্ঠ টানজনিত টোটাল যে বলটা, ধরো যে টোটাল যে বলটা, সেই টোটাল বলটা হচ্ছে উপরের দিকে এফ। এই যে পৃষ্ঠ টানজনিত টোটাল বলটা উপরের দিকে এফ। ওকে ডান। এইবার আসো, এই এফ বলের জন্য ক্ষেত্রফলটা মিনিমাইজ হইতো, যদি এর ভরটা নগণ্য হইতো তাহলে ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করতে চাইতো, এই এফ বলের কারণে ক্ষেত্রফলটা মিনিমাইজ হইতো। এবার কি করা হয়েছে, একটা ভার ঝুলায় সাম্য অবস্থায় রাখা হয়েছে। তার মানে এই এফ বলের বিপরীতে একটা ভার ঝুলানো হয়েছে, এফ বলের বিপরীতে এখানে একটা ভার ঝুলানো হয়েছে। এই যে ভারটা, এটা হচ্ছে এম। তো এর যে খুবই নগণ্য ভর, অনেক বেশি ভর দিলে কি হবে, ধরো অনেক বেশি ভর ঝুলানো হয়েছে, তাহলে ধাপাস করে ছিঁড়ে পড়ে যাবে, ধাপাস করে ছিঁড়ে পড়ে যাবে। তো অনেক বেশি ভর না, খুবই সামান্য একটু ভর, যাতে ছিঁড়ে পড়ে না যায়, যাতে এই যে তরলের লেয়ারটা, এই লেয়ারটা যেন ফেটে না যায়, তরলের লেয়ারটা যেন থাকে ওই অবস্থায়, যেন সাম্য অবস্থায় থাকে। তাহলে উপরের দিকে পৃষ্ঠ টানজনিত বল আর নিচের দিকে এর ওজন এমজি, তাহলে এই দুইটা সাম্য অবস্থায় রাখছে। তো আমাদের বলছে এম এর মানটা কত হবে। তাহলে আসো এম এর মানটা বের করব। তাহলে সাম্য অবস্থায় থাকলে এফ ইকুয়াল টু এমজি, পৃষ্ঠ টানজনিত বল এফ ইকুয়াল টু এমজি। আর আমরা কি জানি, আমরা জানি টি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল। ঠিক আছে, টি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল। এল হচ্ছে যতটুকু অংশকে, যতটুকু দৈর্ঘ্যকে টাচ করে থাকবে। তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি টি ইন্টু এল ইকুয়াল টু এমজি। ওকে ডান, ক্লিয়ার। মান বসাবা, এম এর মানটা বের করবা। টি এর মান কত, টি এর মান বলে দিছে 0.03। ঠিক আছে, এল এর মান, কোন এল, এইটা নাকি এইটা, এল কোনটা, এল হচ্ছে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা এল, দেখো তো এই দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা, ঠিক আছে, এটা না কিন্তু, এটা না। তাহলে এল হচ্ছে এই দৈর্ঘ্যটা, এই যে এই দৈর্ঘ্যটা এল, এর দৈর্ঘ্যটা এল, তাহলে সেই এলটা হচ্ছে 0.4 সেন্টিমিটার, 0.4 সেন্টিমিটার। তাহলে এল এর মান 0.4 ইন্টু 10⁻²। এম এর মান বের করতে চাই জি 9.8, সবই জানি। এখান থেকে এম এর মানটা বের করে নিবা, শেষ। এখান থেকে এম এর মানটা বের করে নিবা, বলো কত আসছে। এখান থেকে এম এর মানটা বের করে নিলে কত আসছে বলো, এখান থেকে এম এর মানটা বের করে নিবা। এবার ব্যাপারটা হচ্ছে এটা ভুল, এটা হবে না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ঠিক আছে, কেন ভুল হলো, কোন লাইনে ভুল হলো, এই লাইনে ভুল হয়ে গেছে। এই লাইনে ভুল খুঁজে বের করো। এই লাইনে আমরা একটা ছোট্ট ভুল করে ফেলছি।
ছোট্ট ভুল না, বড় ভুল, মারাত্মক ভুল করে ফেলছি। বলো কি ভুল, কি ভুল করে ফেলছি? ভাই এটাই তো হবে, উপরের দিকে পৃষ্ঠটানজনিত বল এফ আর নিচের দিকে এমজি। তো দেখেন এই যে তরল, এই যে তরল, এটা এক পাশে আছে, নিচের দিকে নাই, তাহলে এল দৈর্ঘ্যে আছে, তাহলে এল দৈর্ঘ্য 2l দিয়ে গুণ হবে না কি, তাই তো? এল দৈর্ঘ্য 2l দিয়ে গুণ হবে না, তো এই কারণে কি একটা এল না, এল দুইটা এল। এইটা এইটা হচ্ছে একটা থিন ফিল্ম, পানির, সাবান পানির একটা ফিল্ম, পাতলা একটা ফিল্ম। আগে কি ছিল ভালো করে বুঝবা, এই জায়গাটা, এই জায়গাটা নিয়ে ঝামেলা। আগের ম্যাথটাতে কি ছিল? আগের ম্যাথটাতে এই পাত্রের মধ্যে পানি আছে, পানি, মাঝখানে ব্যাস বরাবর একটা দৈর্ঘ্য কল্পনা করলাম। দৈর্ঘ্য কল্পনা করলে হ্যাঁ ঠিক আছে, এই পাশের দৈর্ঘ্য টাচ করে আছে এল, পানি টাচ করে আছে, আবার এই পাশের দৈর্ঘ্য পানি টাচ করে আছে এল, তাহলে এল এল 2l। কিন্তু আমাদের বলছে এক পাশের পানি অপর পাশের পানির উপর কত বল দিচ্ছে, তাহলে এই পাশে যে বলটা দিচ্ছে সেটা এফ, আবার এই পাশে যে বলটা দিচ্ছে সেটা এফ। তা আমরা চাই এক পাশের বলটা কত, তাহলে এক পাশের বল হচ্ছে এক পাশে টাচ করে থাকা দৈর্ঘ্য এল, তাহলে এক পাশে টাচ করে থাকা দৈর্ঘ্য এল, সেইটা দিয়ে আমরা হিসাব করছি। এইবার দেখো, এইবার একটা থিন ফিল্ম, একটা থিন ফিল্ম, ঠিক আছে, এটা ধরো একটা পাত্রের মধ্যে পানি আছে এমন না, এটা একটা থিন ফিল্ম, এর ক্ষেত্রে এল কয়টা? এর ক্ষেত্রেও এল দুইটা। ভাই এটা কেমন হইলো? হ্যাঁ এই জায়গাটাই ভালো করে চিন্তা করো, এল দুইটা। তুমি সাবান পানির ফিল্মকে, সাবান পানির ফিল্মকে, থিন ফিল্মকে একটু পুরুত্ব বিশিষ্ট চিন্তা করতে হবে তোমার, জুম করে, জুম করে একটু পুরুত্ব বিশিষ্ট চিন্তা করতে হবে। ভালো করে খেয়াল করো, এই যে সাবান পানির এই যে ফিল্মটা, এই সাবান পানির এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে, এই লেয়ারটাকে আমরা যদি দুই পাশ থেকে একটু জুম করে চিন্তা করি, তাহলে ব্যাপারটা এরকম। ধরো আমি এইটা, এই চিত্রটাকে জুম করে আঁকতেছি, এই যে, এই যে তারটা, এই তারটা হচ্ছে এটা, এই তারটা হচ্ছে এটা, এই যে এইটা। এবার এর উপর পানির যে লেয়ার আছে, এর উপর এই যে সাবান পানির লেয়ার, দেখো ভালো করে বুঝো, এই যে সাবান পানির লেয়ারটা, সাবান পানির লেয়ারটা হচ্ছে এরকম। এই দেখো, এবার ভালো করে দেখো, এই যে এর পুরুত্বটা, এই যে সাবান পানির পুরুত্বটা, এই যে সোপের পুরুত্ব, তাহলে সোপের পুরুত্ব দেখো, এই যে ভার ঝোলানো হয়েছে এখানে, এই যেটা হচ্ছে ভার এমজি, তাহলে এর ওজন এমজি নিচের দিকে। আর এবার তুমি বলটা দেখো ভালো করে, বলটা হচ্ছে এই যে এইখানে বল, এই দিকে, এই যে এই দিকে বল, আর এই দিকে বল, দেখো দুই পাশে বল, দুই পাশে, ঠিক আছে। এভাবে পুরো এই দৈর্ঘ্যব্যাপী, পুরো এই দৈর্ঘ্যব্যাপী, পুরো এই দৈর্ঘ্যব্যাপী, তাহলে এই পাশে এই পৃষ্ঠে বল, এই পৃষ্ঠে বল, ঠিক একইভাবে, ঠিক একইভাবে আমি দেখাইতে পারতেছি না কেন, ওই পাশে আছে তাই, অন্তর্দৃষ্টি দিয়ে দেখো, চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি দিয়ে দেখো, এই পাশে এল দৈর্ঘ্যে টাচ করে আছে, এই যে এল দৈর্ঘ্যে টাচ করে আছে, এই পাশে এল দৈর্ঘ্যে, ঠিক একইভাবে ওই পাশেও, ওই পাশেও এল দৈর্ঘ্যে টাচ করে আছে, ওই পাশেও এল দৈর্ঘ্যে টাচ করে আছে, ওই পাশেও এল দৈর্ঘ্যে টাচ করে আছে। বলো বুঝছো কিনা, বলো এটা বুঝছো কিনা? সাবান পানির লেয়ারটাকে পুরুত্ব বিশিষ্ট চিন্তা করে, চিন্তা করো, পুরুত্ব বিশিষ্ট চিন্তা করে তারপরে চিন্তা করো। তাহলে এই পাশে এল দৈর্ঘ্যে টাচ করছে, ওই পাশেও আবার এল দৈর্ঘ্যে, ওই যে ভিতরের দিকে ওই পাশেও এল দৈর্ঘ্যে টাচ করছে, তাহলে এল এবং ওই পাশে এল, এল এল দুইটা এল, দুইটা এল, ঠিক আছে, দুইটা এল। যদি না বোঝো দেখো আমি আবার বোঝাচ্ছি, এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি খুব ভালো করে না বোঝো দেখো, চিন্তা করো, দেখো এই হচ্ছে, এই যে নগণ্য ভরের তারটা ছিল, নগণ্য ভরের তারটা, এই যে সাবান পানির লেয়ারটা, এটা হচ্ছে সাবান পানির লেয়ারটা। তাহলে তুমি দেখো এই যে এই পাশে, এই পাশের দিকে টাচ করে আছে, আবার ওই পাশের দিকেও টাচ করে আছে, ওই পাশের দিকেও টাচ করে আছে এভাবে, এই যে দেখো। তাহলে এদিকে একক দৈর্ঘ্যে,
একক দৈর্ঘ্যে টি, টোটালের দৈর্ঘ্যটা এল, একক দৈর্ঘ্যে টি, তাহলে টোটাল এই পাশে দেখো, এই পাশে একক দৈর্ঘ্যে টি, তাহলে টোটাল এরকম দৈর্ঘ্য আছে কতটুকু, এরকম টোটাল দৈর্ঘ্য আছে এই পাশে, এই পাশে কতটুকু, একক দৈর্ঘ্যে টি, তাহলে টোটাল এই দৈর্ঘ্যটা এল, টোটাল এই দৈর্ঘ্যটা এল, তাহলে টোটাল এই দৈর্ঘ্যটা যদি এল হয় তাহলে এই পাশে টোটাল বল টি ইন্টু এল, এই পাশে এই দেওয়ালে। ঠিক একইভাবে ওই পাশেও আছে, ওই পাশেরটা আমি দেখাইতে পারতেছি না কারণ আমি চিত্র আঁকছি 3D, ওই পাশেরটা দেখাবো কিভাবে, এই যে ওই পাশেরটা ধরো এইটা, ঠিক আছে, ওই পাশে ধরো আমি এই যে দেখাচ্ছি ওই পাশে দেখা যাচ্ছে না, দেওয়ালের ওই পাশে, তাহলে দেওয়ালের ওই পাশে একক দৈর্ঘ্যে টান বল টি, তাহলে টোটাল টান বল ওই পাশের যে টান বল সেটা টি ইন্টু এল, তাহলে উপরের দিকে টোটাল যে বলটা, উপরের দিকে এই যে টোটাল যে বলটা উপরের দিকে আমরা যেটা পাইলাম এফ, তাহলে সেটা কত টি ইন্টু 2L, টি ইন্টু 2L, বোঝা গেছে? দেখো একক দৈর্ঘ্যে টি, এই পাশে এল দৈর্ঘ্যে টি ইন্টু এল টোটাল বল, আবার ওই পাশে একক দৈর্ঘ্যে টি, তাহলে টোটাল এল দৈর্ঘ্যে এল, তাহলে কি দাঁড়াইলো টি ইন্টু 2L, এই যে টিএল যোগ করে টোটাল বল, তাহলে টি ইন্টু 2L আলটিমেটলি। আর এখানে যে ভার ঝুলানো হয়েছে, এই যে ভার, তার ওজন নিচের দিকে mg, তাহলে এই ক্ষেত্রে সাম্য অবস্থায় কি হবে, টি ইন্টু 2L ইকুয়াল টু mg হবে, টি ইন্টু এল না, টি ইন্টু এল না। তুমি চিন্তা করবা এরকম পুরুত্ব, দেখো এই যে বইটা, এই বইয়ের মতো পুরুত্ব, এই যে বইয়ের মতো পুরুত্ব সাবান পানির এই যে লেয়ারটা চিন্তা করবে এটা পুরুত্ব আছে, ঠিক আছে, জুম করা হচ্ছে, জুম করে ধরো মাইক্রোস্কোপের নিচে দিয়ে তুমি জুম করে দেখতেছো, জুম করে দেখলে এই হচ্ছে তার পুরুত্ব। তাহলে পুরুত্ব হলে দেখো এই কলমটাকে যখন এইভাবে ধরে থাকবে তাহলে এই পাশে এল দৈর্ঘ্যে টাচ করে আছে, এই পাশে এল দৈর্ঘ্যে টাচ করে আছে, ঠিক আছে, তাহলে এল 2L, এই জায়গাটাই ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, এল 2L। তাহলে এবার মানগুলো বসাও, টি এর মান 0.03, 2 ইন্টু 0.4 ইন্টু 10⁻², এম এর মান হচ্ছে বের করতে চাই, হ্যাঁ, আর জি এর মান কত 9.8, তাহলে অতএব এখান থেকে এম যা আসে তাই, এত গেছি, শেষ, বোঝা গেছে? ওকে, ওইটা সারফেস হয়ে গেল না, তাইলে কোনটা সারফেস, দুইটাই তো সারফেস, হ্যাঁ অবশ্যই, এই যে এটা যদি সাবান পানির লেয়ার হয় তাহলে এর এই পাশে একটা সারফেস, আবার এই পাশে একটা সারফেস, দুইটা সারফেস, ঠিক আছে, দুইটা সারফেস, অবশ্যই দুইটা সারফেস, হ্যাঁ, এই কারণেই তো যদি থিন ফিল্ম হয়, সাবান পানির থিন ফিল্ম যদি হয় তাহলে দুইটা সারফেস, হ্যাঁ অবশ্যই। ওকে, তাহলে এবার আসো দেখি, এবার একটা ম্যাথ আমরা করি, এটা হচ্ছে 3 নম্বর। এরকম একটা বৃত্তাকার রিং, এই যে বৃত্তাকার রিংটা, এই রিংটা পানির পৃষ্ঠে আছে, ধরো একটা পাত্রে পানি আছে, ধরো এই পাত্রে পানি আছে, পানির মধ্যে আছে, এবার পানির পৃষ্ঠটান 0.072 নিউটন পার মিটার, এই রিংটার ভর ধরো 0.04 গ্রাম, আর এর পুরুত্ব অতি নগণ্য পুরুত্বের রিং, নগণ্য পুরুত্বের রিং, এর ব্যাসার্ধ ধরো 1 সেন্টিমিটার, একে পানির উপর থেকে টেনে তুলতে কত বল লাগবে, পানির উপর থেকে কোনো মতে টেনে তুলতে প্রয়োজনীয় বল, টেনে তুলতে প্রয়োজনীয় বল কত লাগবে, নাও এটাকে পানির উপর থেকে টেনে তুলবো, তো এভাবে ধরে পানির উপর থেকে টেনে তুলবো, ধরো এভাবে টেনে তুলবো, এভাবে দড়ি দিয়ে বেঁধে, ধরো এখানে সুতা দিয়ে বাঁধা হয়েছে,
এখানে সুতা দিয়ে বাঁধা হয়েছে, দিয়ে এভাবে টেনে তুলব। তো টেনে তুলতে কোনো মতে টেনে তুলতে কি পরিমাণ বল লাগবে, এভাবে টেনে তুলতে কি পরিমাণ বল লাগবে, কি কথা বুঝছো? বলো কিভাবে হিসাব করবা, এটাকে টেনে তুলতে কি পরিমাণ বল লাগবে। এই যে এইটা হচ্ছে রিংটা, ঠিক আছে, এটা হচ্ছে রিংটা, একে টেনে তুলতে কি পরিমাণ বল লাগবে, টেনে তুলতে বল এফ, এফটা কত লাগবে বলো। দেখো তরলের সারফেসের উপর দিয়ে টেনে তুলবো না, তাহলে এর সাথে তরল লেগে আছে, এই যে এর সাথে তরল টাচ করে আছে, যখনই আমি এটাকে টেনে তুলতে যাব, এটাকে যখনই টেনে তুলতে যাব, তাহলে এই যে তরল, ওই তরলটা ওকে টেনে ধরবে না নিচের দিকে। আমি যখন তরলের পৃষ্ঠ থেকে টেনে তুলতে যাব, তখন তরলটাকে পৃষ্ঠ টানজনিত বলে নিচের দিকে টেনে ধরবে। এবার এই পৃষ্ঠ টানজনিত বলটা আমি তোমাকে একটু দেখাই, আমি ধরো এটাকে মাঝখান দিয়ে কাটবো, মাঝখান দিয়ে কেটে একটু জুম করে তোমার বুঝাচ্ছি। দেখো এই যে এটা হচ্ছে তারটা, মাঝখান দিয়ে কেটে জুম করে তোমাকে বুঝাই। এই যে এটাকে পানির উপর দিয়ে আমি টেনে তুলবো, তো যখন পানির উপর দিয়ে টেনে তুলতে যাবো, দেখো পানি এভাবে ওকে টেনে ধরে রাখবে, এই যে পানি, এই যে পানি। দেখো এইভাবে টেনে ধরে রাখবে দুই পাশে, যে দুই পাশে দেখালাম, দুই পাশে এই যে পানি টেনে ধরে রাখছে, পানি টেনে ধরে রাখছে, ঠিক আছে, এই দুই পাশে পানি এভাবে টেনে ধরে রাখবে। এই পাশে এরকম পানি লেগে আছে, এই পাশেও পানি এরকম স্পর্শ করে আছে। এবার বলো বলো এর উপর পৃষ্ঠ টানজনিত বলটা বলো, পৃষ্ঠ টানজনিত বল। এই যে পানি কিন্তু টাচ করে আছে, এই যে পানি, পানির উপর দিয়ে তুমি এটাকে টেনে তুলতে যাচ্ছ, তাহলে যখন এই যে উপরের দিকে টেনে তুলতে যাচ্ছ, টেনে তুলতে যখন যাচ্ছ, তখন নিচের দিকে বল, পৃষ্ঠ টানজনিত বলটা দেখো। তাহলে পৃষ্ঠ টানজনিত বলটা কেমন হবে দেখো, এই পাশে এই যে এর এর এই পুরুত্বটা চিন্তা করে দেখো, এই পাশেও তরল টাচ করে আছে, এই পাশেও এই যে এই এল দৈর্ঘ্যে তরল টাচ করে আছে, তাহলে একক দৈর্ঘ্যে টান বল টি, একক দৈর্ঘ্যে টি, তাহলে এই পাশের যে টোটাল দৈর্ঘ্য তার জন্য টি ইন্টু এল। আবার ওই পাশে দেখো, খেয়াল করো ওই পাশেও তো পানি লেগে আছে, তাহলে এর জন্য একক দৈর্ঘ্যে যদি টি হয়, তাহলে এবার যদি ওই পাশেও আবার এল দৈর্ঘ্য হয়, এল দৈর্ঘ্য, তাহলে ওর জন্য আবার হচ্ছে টি ইন্টু এল, তাহলে ওই পাশেও টি ইন্টু এল, নিচের দিকেও টি ইন্টু এল। কথা কি বুঝতে পারছো? দুইটা দিয়ে যে গুণ হবে, এটা কি বুঝতে পারছো বলো সবাই, এবার বুঝতে পারছো কি ক্লিয়ার? যে এই পাশেও এল দৈর্ঘ্যে আছে, এই পাশেও এল দৈর্ঘ্যে টাচ করে রাখছে, এই পাশেও যেমন এই কলমটার কথা চিন্তা করো, এই কলমটাকে আমি পানির উপর দিয়ে এভাবে টেনে তুলবো, তাহলে পানি একে চিপকে ধরে রাখছে, পানি এখানে পানি একে চিপকে ধরে রাখছে, তাহলে চিপকে ধরে এই পাশের এল দৈর্ঘ্যে চিপকে ধরে রাখছে, আবার এই পাশের এল দৈর্ঘ্যে চিপকে ধরে রাখছে। তুমি এখানে একটা পানির লেয়ার চিন্তা করো, এখানে একটা পানির লেয়ার, একটা থিন ফিল্ম চিন্তা করো, থিন ফিল্ম যদি হয় তাকে একটু পুরুত্ব চিন্তা করো, এই পাশে একটা পৃষ্ঠ, এই পাশে একটা পৃষ্ঠ, এই পাশে এল দৈর্ঘ্যে টাচ করে আছে, এই পাশে এল দৈর্ঘ্যে টাচ করে আছে, কি কথা বলছো? তাহলে কি হবে, দুই দিয়ে গুণ হবে, তাহলে এই পাশে টি ইন্টু এল থাকবে, আবার ওই পাশে টি ইন্টু এল থাকবে, অর্থাৎ দুই দিয়ে গুণ হবে, এটাই আমি বুঝাইতে চাইছি। তাহলে আশা করি এই চিত্রটা আমি বুঝছি। আর এই যে পৃষ্ঠ টানজনিত বল, তুমি টেনে তুলতে চাচ্ছ উপরের দিকে, তাহলে পানি টেনে ধরে রাখবে নিচের দিকে, তাহলে পানি টেনে ধরে রাখবে নিচের দিকে, যে এফ হবে টি ইন্টু টু এল, মানে দুই দিয়ে গুণ হবে, সহজ কথা, কি ক্লিয়ার? এবার এর ক্ষেত্রে তাহলে কি হবে, এর ক্ষেত্রে তাহলে নিচের দিকে দেখো, নিচের দিকে পানির পৃষ্ঠ টানজনিত বল টি ইন্টু টু এল, তো টু এল, এখানে এলটা মানে দুই দিয়ে তো গুণ হবে, টি ইন্টু টু দিয়ে তো গুণ হবে, কিন্তু এলটা কি হবে বলো, এলটা কি হবে বলো, এল কি? এল হচ্ছে এই যে ভিতরের দৈর্ঘ্য টু পাই আর, আবার বাইরের যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা টু পাই আর, তাহলে টু পাই আর কয়টা টু পাই আর? দুইটা টু পাই আর। বুঝতে পারছো না পারো নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? এই যে ভিতরে একটা টু পাই আর, ভিতরের লেন্থ টু পাই আর, আর বাইরের যে লেন্থটা
সেই লেন্থটা 2 পাই আর। তাহলে 2 ইন্টু 2 পাই আর, তাহলে এই বলে পানি টেনে ধরে রাখবে। ওকে, এইবার আর একটা জিনিস আছে, বলো তো দেখি আর একটা কি। তুমি এফ ইকুয়াল টু, তোমার যে বল দিয়ে টেনে তুলতে হবে সেই এফ ইকুয়াল টু শুধু এটা, এটা হচ্ছে পানি একে কত বলে টেনে ধরে রাখছে। আরো একটা জিনিস আছে, আরো একটা জিনিস হচ্ছে ওজন। ইয়েস, যে এর একটা ওজন আছে, ওজন, এই ওজন হচ্ছে এমজি। তাহলে তুমি যদি পানির পৃষ্ঠ থেকে এটাকে কোনো মতে টেনে তুলতে চাও, কোনো মতে, তরণ তরণ হইতে দেওয়া যাবে না, জাস্ট কোনো মতে আমরা টেনে তুলবো। তাহলে কোনো মতে যদি টেনে তুলতে চাই তাহলে ওজনকে টেনে তুলতে হবে আর পানীয়কে যে বলে টেনে রাখছে তার সমপরিমাণ বল দিতে হবে। তাহলে টোটাল তোমার যে বলটা দিতে হবে সেই বলটা এফ ইকুয়াল টু এমজি প্লাস টি ইন্টু 2 ইন্টু 2 পাই আর। বুঝা গেছে? এবার মানগুলো বসে দিবা। আমাদের এম এর মান বলে দিছিল যে এর ভর হচ্ছে 0.04 গ্রাম, গ্রামকে কেজি করো 10⁻³ জি এর মান 9.8। এবার আসো টি, টি এর মান পানির পৃষ্ঠ টান টি, টি এর মান 0.072 টি, 2 ইন্টু 2 পাই আর, আর এর মান, আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলে দিছি 1 সেন্টিমিটার অর্থাৎ 0.01। এবার এখান থেকে এফ এর মানটা বের করে নেব, শেষ। এত নিউটন, এত নিউটন, শেষ। কি ক্লিয়ার ভাই? আটটা, হ্যাঁ গুড, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করছে ভাই, আর আলাদা না, এই কারণেই বলছি যাতে আর তুমি আলাদা না ভাবো। এই দেখো নগণ্য পুরুত্বের, তো নগণ্য পুরুত্ব বলছি মানে পুরুত্বটা অতি নগণ্য, ধর একটা চিকন সুতার মতো বা চিকন একটা সুয়ের মতো বৃত্তাকার তার, তো এই কারণে আমরা এটা বাদ দিছি। যদি অনেক বলতো ভাই যদি এটা বাদ না দিতাম তাহলে ভাই তোমার বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ বলে দিত, তাহলে তুমি একবার অন্তর্ব্যাসার্ধের জন্য নিতা 2 পাই আর1 প্লাস বহির্ব্যাসার্ধের জন্য নিতা 2 পাই আর2। কি কথা বুঝছো? অন্তর্ব্যাসার্ধের জন্য 2 পাই আর1 প্লাস বহির্ব্যাসার্ধের জন্য 2 পাই আর2, এটাই হইতো তখন। কি ক্লিয়ার? ওকে, এবার আসো 4 নম্বর। বলা হচ্ছে পানির পৃষ্ঠে 0.2 সেন্টিমিটার পুরুত্ব ও 0.1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু আছে, একটি ঘন বস্তু আছে, একটি ঘন বস্তু আছে, এর ভর 0.5 গ্রাম। একে পানির উপর থেকে টেনে তুলতে কতটুকু বল লাগবে? টেনে তুলতে, একে পানির উপর থেকে টেনে তুলতে, পানির উপর থেকে টেনে তুলতে কতটুকু বল লাগবে? দেওয়া আছে পানির পৃষ্ঠটান 0.072 নিউটন পার মিটার। আগেরটা যদি বুঝে থাকো এবারেরটাও বুঝবা। যারা বলতেছো আগেরটা বুঝো নাই রিক্যাপ করতে, তাদের জন্য এই ম্যাথটা। ঠিক আছে, এবার কি হয়েছে? এবার হচ্ছে একটা ঘন বস্তু পানির পৃষ্ঠ থেকে টেনে তুলব, একটা ঘন বস্তুকে পানির পৃষ্ঠ থেকে টেনে তুলব। এই যে একটা ঘন বস্তু, এটা পানির পৃষ্ঠের উপর আছে, একে পানির পৃষ্ঠ থেকে টেনে তুলব। ধরো এই পাত্রে পানি আছে, এই যে পানি পৃষ্ঠে এটাকে রাখা আছে। এবার এটাকে টেনে তুলব, টেনে তুলতে কতটুকু বল লাগবে? ঠিক আগের ম্যাথের মতোই। এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ মানে পুরুত্ব, পুরুত্ব, এই যে এটা পুরুত্ব, এটা হচ্ছে পুরুত্ব আর হচ্ছে দৈর্ঘ্য। এত সেন্টিমিটার পুরুত্ব, 0.02 সেন্টিমিটার পুরুত্ব আর 0.1 সেন্টিমিটার দৈর্ঘ্য। দৈর্ঘ্য তো অনেক কম হয়ে গেছে, ধরো এটারে 8 সেন্টিমিটার দাও, 0.8 সেন্টিমিটার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এইটা, এটা হচ্ছে দৈর্ঘ্য 0.8 সেন্টিমিটার।
আর পুরুত্ব, পুরুত্ব হচ্ছে এটা, এইটাকে বুঝাইছে আর কি। অনেকে বলতে ভাই এটা তো দেওয়া নেই, ঠিক আছে, দেখো আমাদের বুঝাইছে হচ্ছে এইটা, যে এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে পুরুত্ব, এইভাবেই রাখা আছে আর কি। অনেকে বলতে ভাই একটু চিত্র এঁকে দিলে ভালো হইতো, হ্যাঁ আসলে এই চিত্র এঁকে দিলে ভালো হইতো, তো বুঝে নাও, আমি তোমাকে চিত্র এঁকে বুঝাই দিচ্ছি যে এটা 0.8 সেন্টিমিটার, আর এইটার মান বলে দেওয়া আছে এটা হচ্ছে 0.2 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার। এইটা আমাদের কোনো কাজে লাগবে না, এই উচ্চতাটা আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের লাগবে হচ্ছে দৈর্ঘ্য আর পুরুত্বটা, এই যে দৈর্ঘ্য আর পুরুত্ব এইটা আমাদের লাগবে। তো এটা পানি পৃষ্ঠে রাখা আছে, এবার একে টেনে তুলবো, টেনে তুলতে কতটুকু বল লাগবে, দেখো এর ওজন ক্রিয়া করতেছে কোন দিকে, নিচের দিকে, তাহলে নিচের দিকে ওজন mg। যখন তুমি পানির উপর দিয়ে টেনে তুলতে রাখবা, তাহলে পানি ওকে কি করবে, চিপকে নিচে টানবে, চিপকে ধরে রাখতে চাইবে, নিচের দিকে টানতে চাইবে, তাহলে নিচের দিকে এবার পৃষ্ঠ টানজনিত বলের মানটা বলো, নিচের দিকে এবার পৃষ্ঠ টানজনিত বলের মানটা বলবা, বলো এবার নিচের দিকে পৃষ্ঠ টানজনিত বল। দেখো কোনটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে, যেটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে দৈর্ঘ্যের ব্যাপারটা বুঝবা, যেটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে সেই দৈর্ঘ্যের ব্যাপারটা বুঝবা। তাহলে দৈর্ঘ্যের ব্যাপারটা হচ্ছে এইটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে, দেখো এই 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 এইটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে, কি বুঝতে পারছো? তাহলে আমি যদি এটাকে ধরো এ বলি, তাহলে এটা হচ্ছে বি, এটা এ বি, এ বি এ বি, বুঝতে পারছো কিনা? তাহলে নিচের দিকে পৃষ্ঠ টানজনিত বল, নিচের দিকে পৃষ্ঠ টানজনিত বল এফ, এফ ইকুয়াল টু টি ইন্টু যতটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে, বলো কতটুকু দৈর্ঘ্যকে, বলো দেখি তোমরা। ইয়েস, 2a প্লাস বি, গুড, ভেরি গুড, এই তো হয়ে গেছে। তাহলে এখন পৃষ্ঠ টানজনিত বল এফ ইকুয়াল টু, দেখো তোমার একটু বুঝাই, উদাহরণ দিয়ে বুঝাই। এই যে ধরো এটা হচ্ছে ঘনবস্তু, এই যে এটাকে পানির পৃষ্ঠে রাখা আছে, তাহলে পানির পৃষ্ঠে রাখা থাকলে বি এ বি আবার এ, যতটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে চারপাশ থেকে, যতটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে দিয়ে এইভাবে টেনে ধরে রাখবে, পানি এভাবে নিচের দিকে টেনে ধরে রাখবে। তাহলে তরলের পৃষ্ঠ টানজনিত বল এফ, এফ ইকুয়াল টু টি ইন্টু 2a প্লাস বি, ঠিক আছে। তাহলে আমরা যে বলে একে টেনে তুলতে হবে, একটা হচ্ছে ওজন mg আর একটা হচ্ছে পৃষ্ঠ টানজনিত বল, তাহলে এফ ইকুয়াল টু হবে টি ইন্টু 2a প্লাস বি প্লাস হচ্ছে mg। নাও এবার মান বসে দাও, 0.072, তারপরে 2a প্লাস বি, এ হচ্ছে 0.8 প্লাস বি হচ্ছে 0.2 ইন্টু 10⁻⁻², একবারে লিখলাম, ইন্টু 10⁻²। mg, এম হচ্ছে কত ভরের, 0.5 গ্রাম, তাহলে 0.5 ইন্টু 10⁻³ জি এর মান 9.8 বক্স, এত শেষ। তাহলে 5.332 ইন্টু 10⁻⁴ নিউটন, ওকে যা আসবে তাই, ঠিক আছে। দাদা মিটার কোথায়, মিটার এই যে করছি তো, মিটার কনভার্ট করছি তো, একটু থামে কমেন্ট করো, একটু দেরি করো কমেন্ট করার জন্য। তাহলে পৃষ্ঠ টানে হিসাব পারা যাবে, বলো তো, আমি চাকতির ম্যাথ করালাম না, যদি একটা চাকতি হইতো কি হইতো, একটা চাকতি ধরো 1 টাকার কয়েন পানি পৃষ্ঠ থেকে টেনে তুলবো, এর জন্য কি হইতো, আগে তো রিংয়েরটা করাইছি, এবার চাকতিরটা করাইলে কি করতাম, যদি চাকতি দিয়ে একটা ম্যাথ আসতো ধরো 5 নম্বর, ঠিক আছে, এটা পুরোটা করাবো না, একটা চাকতিকে টেনে তুলতে হবে, এই যে এটাকে টেনে তুলতে হবে, একটা চাকতিকে টেনে তুলতে হবে, বলো কি হইতো এটা, তাহলে উপরের দিকে যে বলটা, যে বল দিয়ে একে টেনে তুলতে হবে সেই এফ এর মানটা বের করতে যদি বলে, যে তরলের পৃষ্ঠ থেকে টেনে তুলবা, তাহলে দেখো এই যে এই দৈর্ঘ্যে টাচ করে থাকবে, এই দৈর্ঘ্যে টাচ করে থাকবে, তো এই দৈর্ঘ্যটা কত, 2πr, 2πr দৈর্ঘ্যে, ভিতরে নেই, ভিতরে নেই। তাহলে নিচের দিকে পৃষ্ঠ টানজনিত বল এফ, এফ ইকুয়াল টু হবে টি ইন্টু অনলি 2πr, আর একটা হচ্ছে ওজন mg। তাহলে এই ক্ষেত্রে এফ ইকুয়াল টু হবে টি ইন্টু 2πr প্লাস হচ্ছে mg, দিয়ে এফ এর মানটা হিসাব করবো, শেষ। কি ক্লিয়ার? বুয়েটে একটা ম্যাথ আসছিল, আচ্ছা তার আগে আরেকটা ম্যাথ একটু করাই, ধরো 6 নম্বর, বলা হচ্ছে একটি সূচ পানিতে ভাসানো হয়েছে, একটা সূচ পানিতে ভাসানো হয়েছে, পৃষ্ঠটান জনিত
বলের কারণে তা ভেসে আছে, পৃষ্ঠ টানজনিত বলের কারণে তা ভেসে আছে, পৃষ্ঠ টানজনিত বলের কারণে তা ভেসে আছে। সূচের ভর 0.2 গ্রাম, এর দৈর্ঘ্য সর্বনিম্ন কত হলে এটা ভাসবে, সর্বনিম্ন কত হলে এটা ভাসবে। আর তরলের পৃষ্ঠটান 0.072 নিউটন পার মিটার। ওকে, নাও এবার একটু চিন্তা ভাবনা করে করো তো। দেখো ভাই, পৃষ্ঠ টানজনিত বল কোন দিকে কাজ করে? পৃষ্ঠ টানজনিত বল হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থায় কাজ করে। যেমন কি, ধরো তুমি এই যে পানির উপর থেকে যখন টেনে তুলবা, যখন টেনে তুলতে যাচ্ছ তখন পানি টেনে ধরবে নিচের দিকে। তুমি টেনে তুলতে যাচ্ছ, ধরো এই যে কলমটাকে পানির উপর দিয়ে টেনে তুলবা, তো পানির উপর দিয়ে যখন টেনে তুলতে যাচ্ছ তখন পানি পৃষ্ঠ টানজনিত বল দিয়ে নিচের দিকে টানবে। আর যখন এটাকে তুমি ডুবাইতে চাচ্ছ, ধরো পানির উপর রেখে এটাকে ডুবাইতে চাচ্ছ, অর্থাৎ ওজনের জন্য ধরো এটা পানির নিচের মধ্যে ডুবে যাইতে চাচ্ছে, যখন ডুবে যাইতে চাইবে তখন পৃষ্ঠ টানজনিত বল কাজ করবে কোন দিকে? উপরের দিকে, ডুবতে দিবে না। তাহলে ঠেলবে কোন দিকে? উপরের দিকে। অনেকে বলতে ভাই এটা তো প্লবতা। না, এটা প্লবতা না, প্লবতা অন্য জিনিস। প্লবতা হচ্ছে বস্তুর সম আয়তন তরলের ওজন, সে জিনিস আলাদা। প্লবতা এটা আলাদা। এটা হচ্ছে পৃষ্ঠ টানজনিত বল। মানে দেখো, একটা সুচ নর্মালি ভেসে থাকার কথা না। সুচটাকে তুমি একটা টিস্যু পেপারের উপর রাখবা, দেন সুচটাকে পানিতে ভাসাবা। একটা সময় টিস্যু পেপার ভিজে দেখবা নিচে পড়ে গেছে, সুচটা ভাসতেছে। বাট তুমি একটু নাড়াচাড়া করে দাও, দেখো সুচটা আবার ডুবে যাবে। আমার কথা বুঝতে পারছো? তো সুচটা কেন ভাসতেছে? ওই যে তরলের সারফেসটা একটা টান টান পর্দার মতো কাজ করতেছে। আমরা গত ক্লাসে বুঝাইছিলাম যে তরলের সারফেসটা কিভাবে থাকতে চাই? স্টেবল হয়ে থাকতে চাই। তো তার জন্য কি হবে? লোয়ার পটেনশিয়াল এসে থাকতে চাই। তো লোয়ার পটেনশিয়াল হওয়ার জন্য কি করবে? একটা টান টান পর্দার মতো, একটা টান টান সারফেসের মতো কাজ করবে। এবার ওই টান টান সারফেসের উপর কোনো কিছু রেখে যখন তুমি নিচের দিকে চাপ দিতে যাবা, তাই না, তাহলে তোমার বল প্রয়োগ করতে হবে আর কি। তো ওইটাই আর কি, যে তুমি একটা সুচকে পানিতে ভাসাইছো, তো সুচটা পানিতে ভেসে আছে। তো কিসের কারণে ভেসে আছে? পৃষ্ঠ টানজনিত বলের কারণে, ওজনের কারণে নিচে ডুবে যেতে চাচ্ছে। তাহলে পৃষ্ঠ টান তাকে ঠেলতেছে কোন দিকে? উপরের দিকে। কি কথা বুঝছো? তার মানে পৃষ্ঠ টান কিভাবে কোন দিকে কাজ করে এটা প্রশ্ন পড়ে বুঝতে হবে। যখন আমি তরলের উপর থেকে কোনো কিছুকে টেনে তুলবো, নিচের দিকে টানবে, নিচের দিকে কাজ করবে পৃষ্ঠ টান জনিত বল। আর যখন ডুবে যাইতে চাচ্ছে, তখন ডুবাই দিতে যাচ্ছি, তখন পৃষ্ঠ টান উপরের দিকে কাজ করবে। তাহলে এইটা হচ্ছে সুচটা পানিতে ভেসে আছে। দেখো এই যে সুচটাকে ধরো আমি একটু আঁকলাম এভাবে, এই যে এটা হচ্ছে সুচটা পানিতে ভেসে আছে। তাহলে পানিতে ভেসে থাকলে পানির যে পৃষ্ঠটা, পানির যে সারফেসটা, সেই সারফেসটা এরকম হয়ে থাকবে, এই যে এরকম হয়ে থাকবে পানির সারফেসটা। আর পৃষ্ঠ টানজনিত বল কাজ করে হচ্ছে স্পর্শক বরাবর। তাহলে দেখো, ভালো করে দেখো, পানির সারফেসটা একটু নিচের দিকে নেমে আসে, একটু অবনমিত হয়ে গেছে। তাহলে এই যে পৃষ্ঠ টানজনিত বল স্পর্শক বরাবর, তরলের এই যে স্পর্শ বরাবর ক্রিয়া করবে। এই যে এখানে এরকম স্পর্শ বরাবর ক্রিয়া করবে, এইদিকে এরকম স্পর্শ বরাবর ক্রিয়া করবে পৃষ্ঠ টানজনিত বল। তাহলে এর যে ওজনটা, এই ওজনটা আছে mg নিচের দিকে। এই যে এটা হচ্ছে পানির সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে পানির সারফেসটা। তাহলে এর যে ওজন mg সেটা নিচের দিকে। এর যে ওজনটা mg সেটা নিচের দিকে। তাহলে দেখো পৃষ্ঠ টানজনিত বল, এই যে পৃষ্ঠ টান তরলের এই যে স্পর্শক বরাবর ক্রিয়া করতেছে। যখন সুচটাকে পানিতে নিমজ্জিত করা হবে, তখন তরলের সারফেসটা সূচের ভারের কারণে দেখবে একটু এই যে এরকম অবনমিত হয়ে থাকবে। তাহলে তরলের সারফেসটা যদি এরকম হয়ে থাকে, এই যে তরলের সারফেসটা যদি এরকম হয়ে থাকে, তাহলে তরলের সারফেসের এই যে স্পর্শক বরাবর পৃষ্ঠ টানজনিত বল একক দৈর্ঘ্যে, পৃষ্ঠ টানজনিত বল টি, একক দৈর্ঘ্যে পৃষ্ঠ টানজনিত বল টি, এই যে টি টি। তাহলে টোটাল উপরের দিকে বল কত? চিন্তা করো, দেখো এদিকে তাকাও, একক দৈর্ঘ্যে টি, তাহলে টোটাল এই পাশের দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এল দৈর্ঘ্যে দেখো একক দৈর্ঘ্যে টি, তাহলে এল দৈর্ঘ্যে পৃষ্ঠ টানজনিত বল, এল দৈর্ঘ্যে এইভাবে পৃষ্ঠ টানজনিত বল। তাহলে উপরের দিকে এই পাশের জন্য পৃষ্ঠ টানজনিত বল কত? তাহলে এই পাশের জন্য টোটাল পৃষ্ঠ টানজনিত বল এই পাশের ক্ষেত্রে টি ইন্টু সূচের দৈর্ঘ্য এল। ঠিক একইভাবে শুধু তো এই পাশের কথা চিন্তা করলে হবে না, এবার ওই পাশের কথা ভাবো। ওই পাশে
তাহলে ওই পাশে একক দৈর্ঘ্যে পৃষ্ঠ টানজনিত বল, এই যে ওই পাশে একক দৈর্ঘ্যে পৃষ্ঠ টানজনিত বল, এই যেটা ওই পাশে, বুঝতে পারছো? তাহলে ওই পাশে এটা আবার টি ইন্টু এল, তাহলে টোটাল পৃষ্ঠ টানজনিত বল কত বলো? উপরের দিকে টোটাল পৃষ্ঠ টানজনিত বল টি ইন্টু 2L, বুঝতে পারছো? টি ইন্টু 2L পৃষ্ঠ টানজনিত বল। ঠিক আছে, তাহলে আরেকবার একটু বলি। এই যে এটাকে আমি পানিতে ডুবাইতে চাই, তাহলে ওজন একে নিচের দিকে চাপ দিচ্ছে, ওজনের কারণে ডুবে যেতে চাই। তাহলে এখন তরলের সারফেস, এই যে তরল এখানে টাচ করে আছে, তাহলে তরল কি করবে? এই পাশে ঠেলবে উপরের দিকে পৃষ্ঠ টানজনিত বল দিয়ে, এই পাশে ঠেলবে উপরের দিকে, আবার এই পাশ থেকেও ঠেলবে উপরের দিকে, দুই পাশে, এই পাশে আর এই পাশে, এই পাশে আর এই পাশে। একক দৈর্ঘ্যে টি, তাহলে টোটাল এল দৈর্ঘ্যে টি ইন্টু এল, একক দৈর্ঘ্যে টি, তাহলে টোটাল এল দৈর্ঘ্যে টি ইন্টু এল, তাহলে উপরে টি ইন্টু 2L আর নিচের দিকে এমজি। তো ভাসবে কি হইলে? ভাসবে কি হইলে? ভাসবে হচ্ছে টি ইন্টু 2L ইকুয়াল টু এমজি হইলে, এটা যদি হয় তাহলে ভাসবে, বুঝছো? এইবার একটা জিনিস চিন্তা করো, কেন আমাদের বলছে সর্বনিম্ন দৈর্ঘ্য কত হলে? বলছে এর দৈর্ঘ্যটা সর্বনিম্ন কত হলে। দৈর্ঘ্য কেন সর্বনিম্ন হতে হবে? একটা জিনিস খুব ভালো করে এখানে খেয়াল করবা, দেখো এম এর মান ফিক্স না, ভরের মান ফিক্স না, জি এর মান ফিক্স না, তাহলে এমজি এটা হচ্ছে একটা ফিক্সড মান। আগে তোমারে বুঝাই, এই যে এমজি এটা কিন্তু একটা ফিক্সড মান, ফিক্সড। টি এর মান ফিক্সড, টি কনস্ট্যান্ট, 2ও কনস্ট্যান্ট, টি এবং 2 কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা ফিক্সড মান। কিন্তু এল এর মানটা ফিক্সড না। এল এর মানটা কি ফিক্সড না? এল এর মানটা ফিক্সড না, এল এর মানটা কম বেশি হইতে পারে। ধরো এইটা হচ্ছে সূচ, এই সূচটাকে আমি পানিতে ভাসাইলাম, যখন ভাসাইলাম দেখলাম টুপ করে ডুবে গেছে, ভাসলো না। কেন ভাসলো না? কারণ এর ওজন এমজি বেশি, এল এর মানটা কম হওয়ার কারণে টি ইন্টু 2L এর মানটা এমজি এর থেকে কম। এটা যদি হয় তাহলে ডুবে যাবে, অর্থাৎ টি ইন্টু 2L এটা যদি এমজি এর তুলনায় কম হয় তাহলে তো ভাই ডুবে যাবে, তো সেটাই হয়েছে, ডুবে যাবে। এখন তুমি আমার বললা ভাই আপনি এই সূচটাকে পানিতে তো ভাসাইতে পারলেন না, এটা কি আপনি পানিতে ভাসাইতে পারবেন? আমি তোমার সাথে চ্যালেঞ্জ নিলাম যে আমি এটারেই পানিতে ভাসায় দেখাবো, চ্যালেঞ্জ নিলাম যে হ্যাঁ এটাকে আমি পানিতে ভাসাবো। এবার কিভাবে ভাসাবো জানো? আমি চালাকি করব কি, এটাকে, এটা হচ্ছে একটা ধাতব তার দিয়ে তৈরি সূচ, এটাকে কি করব? এটাকে এবার পিটায়ে, হ্যাঁ একটু তাপ দিয়ে পিটাই টিটাই টেনে 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 লম্বা বানাই নিয়ে আসবো। তাহলে এই সূচের দৈর্ঘ্যটা আমি বাড়াবো, ভর কিন্তু একই থাকবে, ভর কিন্তু চেঞ্জ হচ্ছে না। কি করতেছি? আমি দৈর্ঘ্যটাকে বাড়াই নিয়ে আসতেছি, লম্বা লম্বা চিকন একটা সুতা বানাই নিয়ে আসতেছি, চিকন সূচ বানাই নিয়ে আসতেছি। কি কথা বুঝছো? তাহলে এইটা নিয়ে আসার পরে মনে করো এটাকে টেনে আমি মনে করো 1 কিলোমিটার লম্বা বানাই নিয়ে আসছি, পারি না? আমি অবশ্যই পারবো। এটাকে টেনে লম্বা বানাই নিয়ে আসবো, এবার লম্বা বানাই নিয়ে আসে পুকুরের পানিতে ফেলে দিলাম, দিয়ে বললাম দেখো ভাসতেছে। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি কি করছি? আমি এল এর মানটা, দেখো এল এর মানটা বাড়াইতে পারি, এই এলটা কিন্তু চেঞ্জ করা যায়, ভর সেম রেখে দৈর্ঘ্য টেনে লম্বা বানাও, এল এর মানটা বাড়ানো যায়। তো এল এর মানটা যখন বাড়বে তখন কি হবে? এল এর মানটা বাড়বে বাড়বে বাড়বে, একটা সময় টি ইন্টু 2L এর গুণফল এর মানটা এমজি এর থেকে বেশি হবে বা সমান হবে, তখন ভাসবে। ঠিক আছে, এইটা হলে ডুবে যাবে, এটা যদি হয় তাহলে ডুবে যাচ্ছে, ডুবে যাবে। কিন্তু টি ইন্টু 2L এর মান যদি এমজি এর সমান হয় অথবা টি ইন্টু 2L এর মানটা যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে পৃষ্ঠ টানজনিত বলের কারণে ভাসতে পারবে, ভাসবে। কি কথা বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমি কি করতে পারি? এল এর মানটাকে বাড়াই নিয়ে আসতে পারি, তাহলে ভাসবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, এল এর মান যদি অনেক বেশি হয় তাহলে এটা অনেক বড়, এমজি এর তুলনায় অনেক বড়, ভাসবে। তাহলে এল এর মানটা আমি কমাচ্ছি কমাচ্ছি কমাচ্ছি, আরও কমালাম আরও কমালাম, কমাতে 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 এক সময় এমজি এর সমান হইল, এমজি এর সমান হইল, তাও ভাসবে। আমি এল এর মান আরও কমাই ফেললাম, এল এর মানটাকে আরও কমাই ফেললাম, ভর অপরিবর্তিত রেখে কমালাম, মানে ভর মানে কেটে কেটে ফেলে দিই নাই, ভর অপরিবর্তিত রেখে কমাই ফেলছি। তাহলে আমি এল এর মানটা যদি ভর অপরিবর্তিত থেকে কমাইতে কমাইতে এক সময় যখন এমজি এর সমান হয়ে যাবে, তার চেয়েও যদি নিচে নিয়ে যাই, তখন এটা ছোট হবে, এমজি বড় হবে, তখন টুপ করে ডুবে যাবে। তাহলে এল এর মানটা কেমন হইতে পারে বলো? এল এর মানটা কেমন মান হবে? এল এর মানের একটা সর্বনিম্ন মান থাকবে না? সর্বনিম্ন এল এর মানটা এত হইলে ভাসানো যাবে, এর চেয়ে যদি কমাই ফেলো তাহলে ভাই টুপ করে ডুবে যাবে। তাহলে এল এর একটা কি মান আছে? সর্বনিম্ন মান আছে। কথা কি বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার?
এল এর একটা সর্বনিম্ন মান আছে, ওই সর্বনিম্ন মানটা বের করতে বলছে। তাহলে সর্বনিম্ন মানের জন্য কি হবে বলো, এল এর মান, এলটা মিনিমাম, এল মিনিমাম হলে তখন কি হবে, তখন টি ইন্টু 2L ইকুয়াল টু mg হবে সর্বনিম্ন জন্য। তাহলে এবার আমাদের মান বের করতে হবে। তাহলে টি ইন্টু, টি এর মান 0.072, 2 ইন্টু এল, এই এলটাই সেই এল মিনিমাম, এম এর মান এম 0.2 গ্রাম, তাহলে 0.2 ইন্টু 10⁻³ কেজি 9.8, দেন এখান থেকে এল মিনিমামটা বের করে নেবা। যে সুস্টার দৈর্ঘ্য সর্বনিম্ন এত হলে ভাসানো যাবে, এর চেয়ে যদি কম হয় তাহলে সুস্টার দৈর্ঘ্য আর সুস্টাকে আর পানিতে ভাসানো যাবে না। কি ক্লিয়ার? ওকে গুড। এবার আসো 7 নম্বর, বলা হচ্ছে 6 পা বিশিষ্ট, বইটা আসে এটা, 6 পা বিশিষ্ট 3 ইন্টু 10⁻³ গ্রাম ভরের পোকা পানির উপর দাঁড়িয়ে ভেসে আছে, পানির উপর দাঁড়িয়ে ভেসে আছে। পোকার পা 5 ইন্টু 10⁻⁶ মিটার ব্যাসার্ধের একটি গোলক তল হলে, একটি গোলক তল হলে পানির পৃষ্ঠের সাথে পায়ের কোণ কত হবে? পৃষ্ঠটান দেওয়া আছে 7.2 ইন্টু 10⁻² নিউটন পার মিটার, এটা দেওয়া আছে। হাইড্রা নাকি? না হাইড্রা না রে পাগল, হাইড্রা না। অনেক সময় দেখবা পোকা পানিতে ভাসে, ঠিক আছে, পোকা পানিতে ভাসে, ঠিক আছে, পোকা পানিতে ভাসে। যেমন তোমাদের একটা চিত্র দেখাই একটু, এই যে তুমি গুগল সার্চ দিলেও দেখতে পারবা, আমি এখান থেকে বই থেকে দেখাই। এই যে দেখো একটা পোকা পানিতে ভেসে আছে, দেখছো? দেখো তো, দেখতে পাচ্ছ কিনা? দেখো একটা পোকা পানির পৃষ্ঠে ভেসে আছে। এবার যেখানে পানির পৃষ্ঠে দাঁড়ানো আছে সেই জায়গা দেখছো পানির পৃষ্ঠটা একটু অবনমিত হয়ে গেছে, এই যে পানির পৃষ্ঠটা একটু অবনমিত হয়ে গেছে এখানে, এই যে এখানে, এই যে দেখো পানির পৃষ্ঠ অবনমিত হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি তোমাকে আরেকটা চিত্র দেখাই, সেখানে আরো সুন্দর করে দেখা যাবে। এই দেখো পোকার পা, এই দেখো পোকার পাটা দেখো। এই যে পোকার পাটা যখন পানির পৃষ্ঠে আছে তখন পানির পৃষ্ঠটাকে একটু অবনমিত করে দিছে, আর পৃষ্ঠটান স্পর্শক বরাবর ক্রিয়া করবে। তো পোকার পা যদি একটা গোলকতল হয়, পোকাটার পা একটু ফোকাস করি, এই যে পোকার পাটা যদি একটা গোলকতল হয়, তাহলে এই যে কোণ কত এটা আমাদের বের করতে হবে। আমি চিত্র এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো পাশে একটা চিত্র দেওয়া আছে, এই যে পোকা পানির পৃষ্ঠে আছে। কি চিত্রটা দেখছো? ভালো করে দেখছো? মন থেকে ছবি তুলে নাও, মন থেকে ছবি তুলে নাও। ওকে, তাহলে এরকম আর কি। তাহলে একটা পোকা পানির উপর যখন দাঁড়ানো থাকে, ধরো এইটা হচ্ছে পোকার পাটা, 6 পা বিশিষ্ট একটা পোকা। তো সেই পোকার পাটা হচ্ছে এটা, এই যেটা হচ্ছে পোকাটার পা, এটা হচ্ছে পোকাটার পা, ঠিক আছে? এটা পোকার পা। কারণ পানির পৃষ্ঠে আছে, তখন পানির পৃষ্ঠে যখন থাকবে তখন কি হবে, পানির পৃষ্ঠটা একটু এরকম অবনমিত হয়ে যাবে। এই যে পানির পৃষ্ঠটা যেহেতু গোলকতল, এই যে এরকম হয়ে থাকবে। এই তাহলে পৃষ্ঠটান কোন বরাবর কাজ করবে? স্পর্শক বরাবর। দেখো স্পর্শক বরাবর, এই যে পৃষ্ঠটান স্পর্শক বরাবর, পৃষ্ঠটান টি
পৃষ্ঠটান স্পর্শক বরাবর টি, পৃষ্ঠটান। তা আমাদের কি চাইছে? আমাদের চাইছে পোকার পা পানির পৃষ্ঠের সাথে এই যে কোণ তৈরি করে, এই যে এই কোণটা উলম্বের সাথে এই যে পানির পৃষ্ঠের কোণ, পানির পৃষ্ঠ, এই যে পৃষ্ঠে এখানে স্পর্শক আঁকছি, সেই স্পর্শকের সাথে আর কি পোকার পায়ের কোণ, পোকার পায়ের এই যে উলম্ব রেখার সাথে কোণ, এই কোণটাই আমাদের বের করতে বলছে। এই যে থিটা কোণটা, এটাই আমাদের হিসাব নিকাশ করতে বলছে। কি কথা কি বুঝতে পারছো? ওকে, এবার আসো দেখি হিসাব নিকাশটা দেখি কেমন হয়। তা আমি এই চিত্রটাকে তো কোনো মতে আঁকলাম, আমি আরেকবার চিত্রটাকে আঁকতেছি। তাহলে এই হচ্ছে পোকার পাটা, পোকার পাটাকে এইভাবে আঁকলাম। এই যে পানির পৃষ্ঠে আছে একটা গোলক, এটা কিন্তু একটা গোলক, ঠিক আছে? দেখো এখানে গোলক আঁকছিলাম, এরকম একটা গোলক চিন্তা করলে এটা হচ্ছে পানির পৃষ্ঠ, এই যে একটু অবনমিত হয়ে থাকবে, যেখানে পোকা দাঁড়ানো থাকবে সেখানে একটু এরকম অবনমিত হয়ে থাকবে, সেখানে একটু অবনমিত হয়ে থাকবে। পৃষ্ঠটান স্পর্শক বরাবর পৃষ্ঠটান টি, স্পর্শক বরাবর পৃষ্ঠটান টি। আমাদের বের করতে হবে কোণ, অ্যাঙ্গেল, এই যে এই কোণ থিটা, এইটা আমাদের বের করতে হবে। সবাই এবার একটু বোর্ডে তাকাও, এবার কোণের কিছু ব্যাপার আছে। দেখো এবার কোণের ব্যাপার আছে, এতক্ষণ কোণের কোনো ব্যাপার ট্যাপার ছিল না, ঠিক আছে? এইবার কিন্তু কোণের ব্যাপার আছে। আগে কি ছিল? আগে এর ম্যাথটা দেখো, এই ম্যাথে আমরা যদি একটু ওই যে এই সাইড থেকে সাইড ভিউটা দেখাই, তাহলে এই হচ্ছে এই যে এই প্রান্তটা সাইড ভিউ, একেবারে সাইড ভিউ, সামনের ভিউ, ফ্রন্ট ভিউ। আর এই যে পানির পৃষ্ঠটা এসে এরকম হয়ে গেছিল, এই পানির পৃষ্ঠটা, পানির পৃষ্ঠটা এসে এরকম হয়ে গেছিল। দেন পৃষ্ঠটানজনিত বল বা পৃষ্ঠটান টি, এই যে পৃষ্ঠটান টি, পৃষ্ঠটান টি, তাহলে এটা হচ্ছে একক দৈর্ঘ্যে টি, তাহলে টোটাল এই পাশে এল দৈর্ঘ্য টি ইন্টু এল, একক দৈর্ঘ্যে টি, এ পাশে এল দৈর্ঘ্য টি ইন্টু এল, তাহলে উপরের দিকে টোটাল বল ছিল টি ইন্টু 12, এটা ছিল আর কি। তাহলে আগের চিত্রটা ছিল এরকম, এবার কিন্তু চিত্রটা একটু অ্যাঙ্গেল করে আছে, এবার একটু কোণ করে আছে, দেখো থেটা কোণ করে আছে। তাহলে এবার ব্যাপারটা কি হবে? এবার হচ্ছে দেখো পোকার পায়ের ওজন হচ্ছে এমজি নিচের দিকে, এমজি। এবার এই এমজি এর বিপরীতে পৃষ্ঠটানজনিত বল, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এমজি এর ঠিক বিপরীতে পৃষ্ঠটানজনিত বল নাই। তুমি যদি বলো যে ভাই আছে উপরের দিকে, দেখেন টি এবং টি, তাহলে উপরের দিকে পৃষ্ঠটানজনিত বল হচ্ছে 2t, উপরের দিকে পৃষ্ঠটানজনিত বল হচ্ছে 2t, তাহলে উপরের দিকে 2t আর নিচের দিকে এমজি না। এমজি এর বিপরীতে কি 2t আছে? দেখো তো, এমজি নিচের দিকে, টি টি, তাহলে এমজি এর ঠিক বিপরীত দিকে কি 2t আছে? নাই। তাহলে ব্যাপারটা কি হবে? ব্যাপারটা এরকম না, দেখো এদিকে দেখো, টি টি এইভাবে টি স্পর্শক বরাবর ক্রিয়া করে, এই যে দুই দিক দিয়ে এভাবে ক্রিয়া করে নিচের দিকে ওজন এমজিকে ধরে রাখছে। তাহলে আমরা এবার উপাংশ ভাগ করে করতে হবে, আমাদের ওজনের বিপরীতে টি এর কতটুকু আছে সেইটা লাগবে। এই যে ওজনের বিপরীতে টি এর যে উপাংশটা এদিক বরাবর, সেটা হচ্ছে টি কস থিটা। এদিকেও সেম একইভাবে এই বরাবর ওজনের যে উপাংশটা, এই কোণটা থিটা হলে অবভিয়াসলি এই কোণটাও থিটা, অবভিয়াসলি এই কোণটাও, এই পাশের কোণটাও থিটা, তাহলে টি কস থিটা। ভাই টি সাইন থিটা কই আছে? টি সাইন থিটা আছে, টি সাইন থিটা কাটাকাটি, এইদিকে টি কস থিটা, তাহলে এই দিক বরাবর আছে টি সাইন থিটা, এদিক বরাবর আছে টি সাইন থিটা, এদিক বরাবর আছে টি সাইন থিটা। এই টি সাইন থিটা পরস্পরকে নাকচ, পরস্পরকে নাকচ। তাহলে উপরের দিকে কয়টা টি কস থিটা থাকলো বলো? উপরের দিকে কয়টা টি কস থিটা থাকলো? কয়টা টি কস থিটা? 2টা টি কস থিটা। তাহলে উপরের দিকে ভালো করে খেয়াল করো, উপরের দিকে 2টা টি কস থিটা, 2t কস থিটা, এটা ইকুয়াল টু নিচের দিকে mg। সব মান বসাবা, বসায় থিটাটা বের করবা। কি ক্লিয়ার? সব মান বসাবা, বসায় থিটাটা বের করবা। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার না? ধোকা ধোকা ধোকা। উপরের দিকে টি কস থিটা, টি কস থিটা, 2টা টি কস থিটা না রে ভাই, উপরের দিকে 2টা টি কস থিটা না। উপরের দিকে ভালো করে দেখো, এই যে একটা অর্ধগোলকের মতো, অর্ধগোলক, তাই না? এরকম একটা অর্ধগোলক, এটা নিচের দিকে ওজন এমজি, ঠিক আছে? নিচের দিকে ওজন এমজি, পোকার পায়ের ওজন নিচের দিকে এমজি, আর উপরের দিকে তুমি এই যে টি কস থিটা, এখানে একটা টি কস থিটা দেখাচ্ছ, এখানে একটা টি কস থিটা দেখাচ্ছ। ভাই টি কস থিটা আমি ওভাবে আঁকছি, দুটো দেখা যাচ্ছে। টি কস থিটা ভালো করে দেখো, টি কস থিটা, টি কস থিটা, টি কস থিটা, টি কস থিটা, এদিক দিয়েও টি কস থিটা, টি কস থিটা, টি কস থিটা। বুঝতে পারছো? তাহলে উপরের দিকে কতগুলো টি কস থিটা আছে? কতগুলো টি কস থিটা?
উপরের দিকে দুইটা টি cos θ না, আমি তো এই পয়েন্টে আর এই পয়েন্টে দেখাইছি বলে দুইটা টি cos θ, কিন্তু পুরো দেখো তো এইভাবে না, তাহলে টি cos θ টি cos θ টি cos θ, অনেকগুলো টি cos θ উপরের দিকে আছে, অনেকগুলো টি cos θ। ভাই টি sin θ গুলা কই? টি sin θ গুলো পরস্পরকে না করছ, এই যে এই টি sin θ এই টি sin θ পরস্পরকে না করছ। আমি যদি এখানে টি sin θ দেখাই, দেখো টি sin θ দেখো, এই যে টি sin θ এর টি sin θ না করছ, এর টি sin θ এর টি sin θ না করছ, এর টি sin θ এর টি sin θ না করছ, এর টি sin θ এর টি sin θ না করছ, টি sin θ গুলো পরস্পর না করছ। তাহলে উপরের দিকে কি টি cos θ, শোনো ভালো করে বোঝো, একক দৈর্ঘ্যে টি cos θ, একক দৈর্ঘ্যে টি, টি এর পরিচয় কি? টি এর পরিচয় একক দৈর্ঘ্যে, টি এর পরিচয় একক দৈর্ঘ্যে। টোটাল দৈর্ঘ্য কত দেখো ভালো করে, টোটাল দৈর্ঘ্য এই যে এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য, এক পাশের না দুই পাশের? পোকার পায়ের ভিতরে তো পানি ঢুকে যায় না, পানি তো বাইরে, শুধুমাত্র বাইরে টাচ করে আছে, তাহলে এক পাশের, তাহলে টি cos θ ইনটু 2πr, এইটাই হচ্ছে উপরের দিকে টোটাল ওজনের বিপরীতে ক্রিয়ারত বল। এটা কি সবাই বুঝছো না বুঝো নাই? এটা কি সবাই বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই বলো? গুড। আরেকবার, ওকে আরেকবার, আরেকবার 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 আচ্ছা আরেকবার দেখাই, দেখো আরেকবার দেখাই। পোকার পাটা এরকম ছিল না, এই যে পোকার পাটা তো এরকম, এইটা পানির পৃষ্ঠে আছে, এটা পানির পৃষ্ঠে, তাহলে পানির পৃষ্ঠটা একটু অবনমিত হয়ে যাবে, এই জায়গায় এসে এরকম একটু অবনমিত হয়ে থাকবে, তাহলে স্পর্শক বরাবর পৃষ্ঠটান ক্রিয়া করে, এই যে স্পর্শক বরাবর পৃষ্ঠটান টি, স্পর্শক বরাবর পৃষ্ঠটান টি, তাহলে উলম্ব রেখার সাথে এই যে থিটা কোণ, উলম্ব রেখার সাথে এই পাশেও থিটা কোণ, তো আমি তো দুটো দেখাচ্ছি, একটা দুটো, এরকম তো টি টি টি, এদিকেও তাই, এরকম স্পর্শক বরাবর টি তো অনেকগুলো আছে, আমি তো জাস্ট দুই প্রান্তে দুটো দেখাচ্ছি, নিচের দিকে ওজন mg, নিচের দিকে ওজন mg, আর উপরের দিকে তাহলে উপাংশে ভাগ করলে এর টি cos θ, এর টি cos θ। তাই তুমি ভাবতেছো ভাই দুটো টি cos θ, ভাই দুটো টি cos θ না, আরও টি cos θ আছে, ঠিক আছে? টি sin θ গুলো পরস্পরকে না cos, তাহলে উপরের দিকে এরকম টি cos θ এই পাশে আছে, এই যে অনেকগুলো টি cos θ আছে, তাহলে টোটাল উপরের দিকে টি sin θ গুলো না cos হয়ে গেছে, টি sin θ গুলো পরস্পরকে না cos করে দিয়েছে, এই যে দেখাই টি sin θ গুলো কই হয়েছে, কি হয়েছে সেটা একটু দেখাই। টি sin θ গুলো এই যে টি sin θ, টি sin θ বাদ, এইটা ভ্যানিশ, ঠিক আছে? একটা আর একটাকে ভ্যানিশ করে দিচ্ছে, তাহলে টি sin θ গুলো নাই, তাহলে উপরের দিকে টি cos θ, তাহলে টি cos θ কয়টা? টি cos θ একক দৈর্ঘ্যে টি cos θ, টি কি একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে টি, তাহলে টোটাল দৈর্ঘ্যটা 2πr, তাহলে এটা হচ্ছে 2πr উপরের দিকে, তাহলে পৃষ্ঠ টানজনিত বল উপরের দিকে এটা, আর নিচের দিকে ওজন mg, তাহলে এইটা সমান সমান mg হলে ভাসবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবার সবাই বুঝছো আশা করি, ঠিক আছে? তাহলে কি হলে ভাসতেছে? 2πr ইন্টু টি cos θ ইকুয়াল টু mg হলে ভাসতেছে। ওকে, এবার মান বসাই 2πr, এই যে এর আর, তো কি বলছে? বলছে পোকার পা এত ব্যাসার্ধের একটি গোলক তল হলে, এত ব্যাসার্ধের যদি ব্যাস থাকতো আমি 2 দিয়ে ভাগ দিতাম, তাহলে 5 ইন্টু 10⁻⁻6, টি এর মানটা 7.2 ইন্টু 10⁻⁻2 cos θ, থেটার মানটা বের করতে চাই, এম এর মান, এম হচ্ছে 3 ইন্টু 10⁻⁻3, এত তো গ্রাম, তাহলে 10⁻³ দিয়ে কেজি বানালাম, কিন্তু 2 গুণ হলো না কেন? 2 গুণ হলো না কেন? পোকার পায়ের বাইরে পানি, ভিতরে পানি ঢুকে গেছে, 2 গুণ কেন হবে? 2πr ইন্টু টি cos θ বা 2πr ইন্টু টি, ঠিক আছে? 2πr এর সাথে 2 কেন গুণ হবে? পোকার পাটা তো একটা নিরেট, ভিতরে পানি ঢুকছে, এটা কি রিং? বলো রিং, তাহলে 2 গুণ হবে? তুমি বলো, এমডি সাইদুল বলো, 2 গুণ কি হবে কি হবে না? না, এই তো গুড। পোকার যে 6 পা, হ্যাঁ এই কারণেই তো আমরা কি করলাম, এম নিলাম পোকার ভর 3 ইন্টু 10⁻³ এত গ্রাম ইন্টু 10⁻³ কেজি, কিন্তু ভাগ হবে 6 দিয়ে, 6 দিয়ে ভাগ, গুণ জি 9.8। কেন 6 দিয়ে ভাগ? তুমি এক পায়ের হিসাব করছো, পোকার 6টা পা, তাহলে টোটাল পোকার যে ভার তাকে 6 ভাগে ভাগ করে প্রত্যেক পাতে দিয়ে দাও। তোমার যে ভার, তোমার সেই ভারটা তুমি 2 পায়ে দাঁড়াচ্ছ, তাহলে তোমার ভারটাকে 2 পা ব্যালেন্স করতেছে, তাহলে তোমার ভার 2 পা অর্ধেক অর্ধেক করে ব্যালেন্স করতেছে, তাহলে পোকার পা হচ্ছে 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করো, এক পায়ের উপর ভার কত, এক পায়ের উপর কতটুকু ভার আছে, তাহলে এক পায়ের উপর যে ভারটা সেইটা হবে টোটাল পোকার ভারের 6 ভাগের 1 ভাগ,
6টা ঠ্যাং, হ্যাঁ 6টা ঠ্যাং, এই তো। পোকার কয়টা ঠ্যাং? 6টা ঠ্যাং। গুড, ভেরি গুড। তাহলে এবার মানটা বসাই দিবা, বসাই দিয়ে এবার কি বের করতে চাও? দেখো থিটা বের করতে চাও, তাহলে এখান থেকে থিটার মানটা আসবে। দেখো আমি মানগুলা মানে মানগুলো আমি আমার মতো করে দিছি। এখান থেকে আবার cos থিটা যদি না আসে, যদি ম্যাথিরোধ দেয়, তাহলে হয়তো ডাটাতে ভুল আছে। ঠিক আছে, দেখো তো কোণের মানটা আসে কিনা, দেখো কোণের মানটা আসে কিনা, কোণের মান কত আসে দেখো একটু বলো আমার। একটু কোণের মানটা বলো, কেউ একটু আমাকে কোণের মানটা বলো। তো এটা কিন্তু বুয়েটে আসা, বুয়েটে আসা। দাদা আপনি বলেন, তোমরা বলো কোণের মানটা হিসাব করে বলো, আমার কাছে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নাই, খুঁজতে হবে, আছে কই? কেউ করতে পারো নাই? বক্স না, যদি মান না আসে তাহলে ডাটাতে ভুল, যদি ম্যাথিরোধ দেখায় তাহলে ডাটাতে ভুল। আচ্ছা যাও মেরে দিলাম, ম্যাথিরোধ থাকলে ডাটাতে ভুল, তাহলে গেল এটা। এবার আসো আমরা নতুন একটা টপিক আজকে পড়ব, সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি, সারফেস এনার্জি, এটাকে ই দিয়ে লেখা হয়, সারফেস এনার্জিকে ই দিয়ে লেখা হয়। সারফেস এনার্জি কি? তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটা হচ্ছে সারফেস এনার্জি। একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই। ইরর দিছে, ইরর দিছে, এখানে কি ইরর আসছে? ম্যাথ ইরর আসছে, ম্যাথ ইরর আসলে ডাটা ভুল দেওয়া হয়েছে, ভুল দেওয়া, এটাতে প্রবলেম নেই। ঠিক আছে, তোমার পরীক্ষাতে ডাটা ঠিক দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। আসো, cos থিটা 2.166 আসে, আচ্ছা যাই হোক, আসতে পারে, এটা তো আমি বলে দিলাম ক্লাসে। ওকে ওকে ওকে, আসো। পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি ই, ই cos থিটার মান যদি 2 এর চেয়ে বেশি আসে তাহলে তো ম্যাথিরোধ দিবে রে ভাই। তাহলে আমি আমি কি বললাম, আমি ডাটাগুলা আমি আমার ইচ্ছা মতো দিছি। পোকার ভর ধরো আরেকটু কমাই দাও, ঠিক আছে, পোকার ভর ধরো আরেকটু কমাই দাও বা বাড়াই দাও, দিলে মোটামুটি ঠিক আসবে, ডাটাগুলো ঠিকঠাক দিলে ঠিক আসবে। এবার আসো দেখো পৃষ্ঠ শক্তি, আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরো মনে করো একটা বায়ু বুদবুদ, একটা বায়ু বুদবুদ, একটা বায়ু বুদবুদ এখানে আছে। এখন এই বায়ু বুদবুদ বা সাবান বুদবুদটাকে আমি বড় করব, এর ব্যাসার্ধ ধরো r1, এর r1, তাহলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত জানো? a1 4 পাই r1 এর স্কয়ার, 4 পাই r1 এর স্কয়ার গুণ 2। বলো কেন গুণ 2? কেন গুণ 2 আগে সেটা বলো। কই বলো সবাই। ক্ষেত্রফল সারফেস হচ্ছে 2টা, এই যে সাবান পানির বুদবুদ, তাহলে এর যে এই যে সাবান পানির এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে একটু পুরুত্ব ভাবো, পুরুত্ব ভাবলেই তুমি 2 দিয়ে গুণ করার মাহাত্ম্য বুঝে যাবা। ঠিক আছে, এই যে 2 গুণ হবে কি হবে না, এটা নিয়ে অনেকের ঝামেলা অধ্যায়, দেখো ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এটা একটু জুম করে আঁকি, এর যে লেয়ারটা, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে যদি আমি একটু জুম করে দেখাই, তাহলে লেয়ারটা জুম করে দেখলে এরকম, এই যে লেয়ারটা জুম করে দেখলে এরকম একটা লেয়ার, এই যে এরকম একটা লেয়ার যদি এটাকে জুম করে দেখানো হয়, তাহলে দেখো সারফেস কিন্তু দুটো, একটা হচ্ছে বাইরের সারফেস, বাইরের সারফেস, বাইরের পৃষ্ঠ, আর একটা হচ্ছে ভিতরের পৃষ্ঠ, এই যে ভিতরের, ভিতরের পৃষ্ঠ, একটা হচ্ছে বাইরের পৃষ্ঠ আর একটা হচ্ছে ভিতরের পৃষ্ঠ, সারফেস দুটো। তাহলে ক্ষেত্রফল a1 = 4 পাই r1 স্কয়ার ইনটু 2। এবার তুমি এই সারফেসটাকে বড় বানাবা। অনেকে বলে ভাই কিভাবে বড় বানানো যায়, তোমাকে একটু প্র্যাকটিক্যাল বলে দিই। ধরো একটা সাবান বুদবুদ বা শ্যাম্পু পানির বুদবুদ, ওই যে শ্যাম্পু পানি দিয়ে বা সাবান পানি দিয়ে আমরা ই করি না, বাবুল ফুলাই না, ওইরকম। এবার এরকম একটা বাবুল তুমি কি করবা, ওই সাবান পানিতে একটা একটা পাইপ, ছোট একটা পাইপ, ওই যে আমরা জুস টুস খাই যে পাইপগুলো দিয়ে, ছোট যে চিকন পাইপগুলো, তো এরকম একটা হোস পাইপ দিয়ে এটাকে তুমি এর মধ্যে ঢুকাবা, ঢুকে আস্তে আস্তে করে ফু দিবা, ফু দিবা। ঠিক আছে, ফু দিলে কি হবে, ফু দিলে দেখবা এর সারফেসটা বড় হয়ে যাবে,
এর সারফেসটা বড় হয়ে যাবে। তাহলে এর ব্যাসার্ধ এবার হয়ে গেল r2। তাহলে এর এবার ক্ষেত্রফল a2 হয়ে গেল 4 পাই r2 স্কোয়ার ইন্টু 2, দুইটা পৃষ্ঠ। ঠিক আছে না, ফেটে ফেটে তো যাবেই, ঠিক আছে, বেশি ফু দিলে তো ফেটে যাবে। তো তুমি আস্তে আস্তে সামান্য একটু ফু দিয়ে, স্ট্র দিয়ে তুমি ফু দিবা, দিয়ে বড় করবা। তাহলে কি হলো, তুমি কি করলা, তুমি ফু দিয়ে এর সারফেসটাকে তুমি এক্সটার্নাল এজেন্ট আর কি, হ্যাঁ। তাহলে তুমি কি করছো, তুমি ক্ষেত্রফলটাকে বড় বানাই ফেলছো, ক্ষেত্রফলকে বাড়াইছো। ডেল এ ক্ষেত্রফল বৃদ্ধি, সেই ডেল এ হচ্ছে a2 মাইনাস a1। ঠিক আছে, আমরা যদি এটা থেকে এটা বিয়োগ দিই তাহলে সেই ক্ষেত্রফলটা ডেল এ ক্ষেত্রফল বৃদ্ধি কত এটা আমরা পেয়ে যাব। এই ক্ষেত্রফলটা বৃদ্ধি করতে তোমার কাজ করতে হয়েছে, বহিস্থ শক্তির কাজ করতে হয়েছে। তাহলে ডেল এ ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ, এই ডেল এ ক্ষেত্রফল বৃদ্ধিতে যে কৃত কাজটা, সেই কৃত কাজটা ধরো ডাব্লু, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজ ডাব্লু। একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যে কাজটা সেটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি। তাহলে এবার আসো বোর্ডে তাকাও, আমি কথা বলি শোনো। যদি তরলের সারফেস বা তরলের ক্ষেত্রফলকে তুমি বাড়াও, তাহলে তোমার বহিস্থ শক্তির দ্বারা কাজ করতে হবে, এক্সটার্নাল এজেন্টের কাজ করতে হবে। তো একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে এক্সটার্নাল এজেন্ট যে কাজটা করে, সেই কৃত কাজটাকেই বলা হচ্ছে পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, সারফেস এনার্জি। কি আমার কথা বোঝা গেছে? একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে কাজটা, তরল পৃষ্ঠটান কি চায়, পৃষ্ঠটান চাই ক্ষেত্রফলকে মিনিমাইজ করতে। তাহলে তুমি যদি ক্ষেত্রফলকে মিনিমাইজ না করে তুমি যদি উল্টা আরো ক্ষেত্রফলকে ম্যাক্সিমাইজ করো, তুমি যদি ক্ষেত্রফলকে বাড়াও, তাহলে তুমি পৃষ্ঠটানজনিত বলের বিরুদ্ধে কাজ করতেছো না। পৃষ্ঠটানজনিত বল কি চাই, ক্ষেত্রফলকে মিনিমাইজ করতে, তুমি আরো কি করতেছো, ক্ষেত্রফলকে বাড়াচ্ছ। তাহলে তুমি পৃষ্ঠটানজনিত বলের বিরুদ্ধে কাজ করতেছো। তো এক্সটার্নাল এজেন্ট কর্তৃক পৃষ্ঠটানজনিত বলের বিরুদ্ধে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে এই যে কাজটা হচ্ছে, সেই কাজটাই পৃষ্ঠ শক্তি। কি ক্লিয়ার? তাহলে আমরা এবার একটু ম্যাথমেটিক্যালি লিখি। ডেল এ ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ, ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ, এটা হচ্ছে ডাব্লু। তাহলে অতএব একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ, এটা হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই ডেল এ। এটাকেই বলা হচ্ছে পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তিকে ই দিয়ে লিখি আমরা, তাহলে ই ইকুয়াল টু হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই ডেল এ। বোঝা গেছে? যদি ডেল এর মান এক একক হয়, দেন ই ইকুয়াল টু ডাব্লু, কৃত কাজটাই পৃষ্ঠ শক্তি, কৃত কাজটাই পৃষ্ঠ শক্তি। তাহলে সংজ্ঞাটা যদি একটু লিখি ছোট্ট করে, যে তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে, তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে বহিস্থ শক্তির যে কাজ করতে হয়, বা এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজকে, বহিস্থ শক্তির কৃত কাজকে ওই তরলের পৃষ্ঠ শক্তি বলে, পৃষ্ঠ শক্তি বলে। তাহলে পৃষ্ঠ শক্তি ই ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই ডেল এ। তাহলে ডেল এ যদি 1 ইউনিট হয়, দেন ই ইকুয়াল টু হবে ডাব্লু। কি কথা বোঝা গেছে? তাহলে এবার আসো আমি তোমার কয়েকটা ক্ষেত্র দেখাই। যদি আমরা একটা সাবান বুদবুদ বা বায়ু বুদবুদ নিয়ে হিসাব করি, সাবান বুদবুদ, আচ্ছা এটা একটু পরে দেখাই, এটা একটু পরে দেখতেছি, তোমার আগে দেখাই পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টানের সম্পর্ক। পৃষ্ঠ শক্তি ই ও পৃষ্ঠ টান টি এর সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এদের মান সেম, সম্পর্ক হচ্ছে ই ইকুয়াল টু টি, সম্পর্ক ই ইকুয়াল টু টি। তাহলে তো অনেকে বলতে পারবে ভাই তাহলে তো পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান একই জিনিস একই না, এদের মান একই। একটা হচ্ছে পৃষ্ঠ টান হচ্ছে একক দৈর্ঘ্যে বল, আর পৃষ্ঠ শক্তি হচ্ছে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কাজ। তো কোনো তরলের একক দৈর্ঘ্যে বল অর্থাৎ পৃষ্ঠ টানের মানটাও যা, একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজের মানটাও তাই, অর্থাৎ ই আর টি এর সম্পর্ক হচ্ছে ই ইকুয়াল টু টি। এবার আসো ই ইকুয়াল টু টি, এটা আমরা একটু প্রমাণ করি কেমনে হয় এটা। তো এটা প্রমাণটা হচ্ছে এক্সপেরিমেন্টাল একটা প্রমাণ। ঠিক আছে, ধরো একটা ইউ আকৃতির
একটা তার নিব আমরা, ইউ আকৃতির একটা তার নিয়ে, এই যে ইউ আকৃতির একটা তার নিলাম, এই তার নিয়ে এর উপর আর একটা তার রাখবো, ঠিক আছে, একটা নগণ্য ভরের তার রাখবো। এটাকে এরকম হাত দিয়ে ধরা যাবে, ধরে এই পুরো সিস্টেমটাকে সাবান পানিতে টুপ করে নিমজ্জিত করে আবার টেনে উঠালাম। উঠালে দেখলাম এখানে একটা সাবান পানির লেয়ার তৈরি হয়ে আছে, এখানে একটা সাবান পানির লেয়ার তৈরি হয়ে আছে এখানে। এবার দেখো আমি এবার কি করব, এটাকে ধরে আস্তে আস্তে টেনে, আস্তে আস্তে খুবই স্লোলি টেনে একটু দূরে সরাবো। দূরে সরায় আমি ক্ষেত্রফলটাকে বাড়াবো। তাহলে কি হয়েছে, প্রথমে ছিল এই অবস্থায় ছিল, এটাকে আমি এবার টেনে এখানে নিয়ে গেছি, এখান থেকে টেনে এখানে নিয়ে গেছি। এই যে দুটো না, কিন্তু এটাকে টেনে এখানে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে টেনে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে নিয়ে গেলে কি হবে, এই তরলের যে সারফেসটা, সেই সারফেসটা বাড়বে, তরলের সারফেসটা বাড়লো। তাহলে আমি দেখো তো তরলের ক্ষেত্রফলটাকে বাড়াইলাম না? এই তরলের ক্ষেত্রফলটাকে বাড়াইতে গেলে আমার কিন্তু পৃষ্ঠটানজনিত বলের বিরুদ্ধে বল প্রয়োগ করে কাজ করতে হয়েছে। কেমনে আমি তোমাদের দেখাই। যখন তারটা এখানে ছিল, ধরো আমি হাতটা সরাই নিতাম, তাহলে কি হইতো, তাহলে পৃষ্ঠটানজনিত বল এভাবে ক্রিয়া করে একে টেনে ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করতে চাইতো। এই যে তরলের যে সারফেসটা, এই সারফেসটাকে মিনিমাইজ করতে চাইতো। তাহলে মিনিমাইজ করার জন্য কোন দিকে বল দিত, এইদিকে বল দিত। এই যে এদিকে পৃষ্ঠটানজনিত বল দিত, এই পৃষ্ঠটানজনিত বল দিয়ে ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করতে চাইতো। তাহলে আমি যখন ধরছি, আমি ধরে রাখছি, জাস্ট ধরে রাখছি, বলো আমি ধরে রাখছি, কোনো বল দিছি কিনা, ইয়েস অর নো? আমি জাস্ট ধরে রাখছি, কোনো বল দিছি কিনা, বলো বলো। ইয়েস, অবশ্যই ধরে রাখছি। এই যে কলমটা আমি ধরে রাখছি, কোনো বল দিছি কিনা, অবশ্যই দিছি। এই যে কলমটাকে যদি আমি বল না দিতাম, তাহলে কিন্তু এমজিতে নিচে পড়ে যেত। তা আমি ধরে রাখছি, এই যে ধরে রাখছি, তাহলে তো আমি এমজিকে ঠেকায় রাখছি, তাহলে আমি তো অবশ্যই উপরের দিকে একটা বল দিচ্ছি, এমজি সমপরিমাণ বল দিচ্ছি। তো ঠিক তেমনি আমি যদি এটাকে ছেড়ে দিতাম, তাহলে এই পৃষ্ঠটানজনিত বল ক্ষেত্রফলকে মিনিমাইজ করে এই তারটাকে এদিকে টেনে নিয়ে আসতো। তো এখন আমি ধরে রাখছি, তাহলে ধরে রাখছি মানে আমি অবশ্যই এর সমপরিমাণ বল এদিকে প্রয়োগ করছি, সমপরিমাণ বল। আমি বেশিও দিচ্ছি না, কমও দিচ্ছি না, সমপরিমাণ বল এদিকে প্রয়োগ করছি। আমি জাস্ট ধরে রেখেই সমপরিমাণ বল এদিকে প্রয়োগ করছি। তাহলে এইটা হচ্ছে এই যে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, তো সেটার মানও এই বলটার মানেরই সমান। ক্লিয়ার? এবার এখান থেকে খুবই স্লোলি ধীরে ধীরে টেনে আমি এখানে নিয়ে আসছি ধীরে ধীরে। তাহলে ধীরে ধীরে স্লোলি যদি নিয়ে আসা হয়, স্লোলি টেনে সরানো হলো, স্লোলি। তো টেনে যদি সরাই, এই যে এফ বল, FEXT, সেটা কার সমান, ওই পৃষ্ঠটানজনিত বলের মানের সমান, এফ এর মানেরই সমান। দিয়ে আমি কতটুকু সরাইছি দেখো, এতটুকু সরাই নিয়ে আসছি। এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু, এখান থেকে এই পর্যন্ত এতটুকু সরাইছি। এই যে সরণটা, এই সরণটাকে আমি বললাম এক্স, বা তুমি চাইলে ডিএক্সও বলতে পারো, ঠিক আছে, আমি বললাম এক্স। তাহলে এক্স পরিমাণ সরণ হয়েছে। এবার এক্স পরিমাণ সরাইতে কি পরিমাণ কাজ হয়েছে দেখো, আমি এইটুকুর মান বলি, এইটুকু হচ্ছে ধরো, এইটুকুকে বললাম বি, আর এইটুকুকে বললাম এল, তাহলে সেম একইভাবে এখান থেকে এইটুকু হচ্ছে এল, আর এখান থেকে এইটুকু হচ্ছে বি। এবার তুমি দেখো আমি কি ক্ষেত্রফল বাড়াইছি না কমাইছি, বলো। ক্ষেত্রফল বাড়াইছি, তরলের সারফেসটা বাড়ছে। তাহলে তরলের সারফেসটা বৃদ্ধিতে কাজ হয়েছে। তরলের সারফেস কতটুকু বাড়ছে, ধরো ডেল এ পরিমাণ ক্ষেত্রফল বাড়ছে। তাহলে ডেল এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ ডব্লিউ। তাহলে আমাদের পৃষ্ঠ শক্তি একটু আগেই লিখছি, পৃষ্ঠ শক্তি = ডব্লিউ ডিভাইডেড বাই ডেল এ। সবাই এবার বোর্ডে তাকাবা, ডব্লিউ ডিভাইডেড বাই ডেল এ। তো ডব্লিউ হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ। তাহলে তোমাকে আগে ক্ষেত্রফল কতটুকু বাড়াইছি সেটা আগে একটু দেখাই। ডেল এ ক্ষেত্রফল যেটুকু বাড়ানো হয়েছে সেটা হচ্ছে এইটুকু ক্ষেত্রফল বাড়ানো হয়েছে, এইটুকু ক্ষেত্রফল বাড়ানো হয়েছে। যেমন আগে যদি আমি বলি, আগে ক্ষেত্রফল কি ছিল, আগে তরলের সারফেসটা কি ছিল, আগে তরলের সারফেস ছিল A1, এই যে এর যে ক্ষেত্রফলটুকু সেটা হচ্ছে L × B, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন তরলের সারফেস এতটুকু, এই তরলের সারফেস A2, এটা কি L × B + x, L × B + x, এটা হচ্ছে এখনকার সারফেসটা। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি ডেল এ কি হবে, A2
মাইনাস A1, এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে ক্ষেত্রফল বাড়বে। তুমি বলো ঠিকঠাক হিসাব করছি নাকি কোথাও কোনো ঝামেলা আছে? চিন্তা করে বলো তো, ক্ষেত্রফলটা ঠিকঠাক লিখছি নাকি ঝামেলা আছে? বলো বলো বলো, ক্ষেত্রফল কি ঠিকঠাক হয়েছে নাকি ঝামেলা আছে? বলো বলো, কি কি ঝামেলা? সারফেস, এই যে তরলের লেয়ারটা এরকম না, তরলের লেয়ারটা যখন এরকম অবস্থায় ছিল, এই যে দেখো, যখন তরলের লেয়ারটা এরকম অবস্থায় ছিল, এই যে এই, তাহলে এল ইন্টু বি সারফেস, এই যে এই সারফেসটা, এই দেখো সারফেসটা আমি এখানে লিখে দিচ্ছি, এই যে এই সারফেসটা এল ইন্টু বি, এল ইন্টু বি, দেখছো এই সারফেস এল ইন্টু বি। দেখো তো সারফেস আর একটা আছে না, এই যে এটা, তাহলে এই সারফেসটা আবার এল ইন্টু বি, বুঝতে পারছো? কয়টা সারফেস? কয়টা সারফেস? দুইটা সারফেস। এই যে তরলের লেয়ারটা, ঠিক আছে, থিন ফিল্ম, এটা সাবান পানির সোপ, এটা, তাহলে এর এই পাশে একটা সারফেস, ওই পাশে একটা সারফেস, কয়টা সারফেস? দুটো সারফেস। তাহলে 2 দিয়ে গুণ, এখানে এখানেও তাই 2 দিয়ে গুণ, এই যে এই পাশে একটা সারফেস, ওই পাশে একটা সারফেস, তাহলে 2 দিয়ে গুণ, তাহলে A2 মাইনাস A1, তাহলে 2 এল বি প্লাস এক্স, 2 ইন্টু এল বি প্লাস এক্স মাইনাস 2LB, মাইনাস 2LB, তাহলে 2LB প্লাস 2LX মাইনাস 2LB, 2LB কাটা, তাহলে 2LX, ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এ, দ্যাট ইজ 2LX। এবার আসো কৃত কাজ, উপরে বসাইতে হবে কৃত কাজ। কি একটা ঝামেলা, কিসের ঝামেলা, কে কি করছে বলো? এবার উপরে আসো কৃত কাজ, কৃত কাজ বল গুণ সরণ, তাহলে W ইকুয়াল টু এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, এই যে FEXT, দ্যাট ইজ F, FEXT দ্যাট ইজ F, FEXT এর মান F এরই সমান, আর সরণ X। দেখো বল এবং সরণ একই দিকে, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল এবং সরণ একই দিকে, তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণের cos θ, তাহলে Fx cos 0 ডিগ্রি। ওকে, Fx cos 0 ডিগ্রি। এবার এই F এর মানটা, এইটা এই পৃষ্ঠটানজনিত বল F এর সমান, তাহলে এবার এই F এর মানটা হিসাব করো, বলো F এর মানটা, cos 0 তো 1, তাহলে উপরে থাকলো x, নিচে থাকলো 2LX, আমরা কাটাকাটি পরে করবো, আগে Fটা বসাই। F ইকুয়াল টু কত বলো এবার? F ইকুয়াল টু বলো, F ইকুয়াল টু পৃষ্ঠটানজনিত বল F, F ইকুয়াল টু T ইন্টু L, F ইকুয়াল টু T ইন্টু দৈর্ঘ্য, যতটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে, T ইন্টু দৈর্ঘ্য, যতটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে, দেখো তো কতটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে, কতটুকু দৈর্ঘ্যকে টাচ করে আছে দেখো, এই যে তরলের সারফেস, দেখো ভালো করে, এই যে পুরুত্ব, বোঝা গেছে? কাহিনী কি বুঝতে পেরেছ? তরলের পুরুত্ব, এই যে পুরুত্বটা, দেখো এবার পুরুত্বটা ভালো করে দেখো, দেখছো? তাহলে এই যে এই পাশে পৃষ্ঠটানজনিত বল, আবার ওই পাশে পৃষ্ঠটানজনিত বল, তাহলে কয় পাশে? এই পাশের এল দৈর্ঘ্যে, এই পাশের এল দৈর্ঘ্যে, আবার ওই পাশের এল দৈর্ঘ্যে, তাহলে কয়টা দৈর্ঘ্য? কয়টা দৈর্ঘ্য? দুইটা, তাহলে দুইটা দৈর্ঘ্য, তাহলে F ইকুয়াল টু T ইন্টু দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা L, এই যে কেন L, এই যে L, তাহলে এই দৈর্ঘ্যটা L, তাহলে এই পাশে দৈর্ঘ্য L, ওই পাশে আবার দৈর্ঘ্য L, বুঝতে পারছো? যেমন মনে করো এই যে এই কাগজটা, এই কাগজটার দেখো, এই কাগজটা এই কলমটাকে ধরে রাখছে, ধরো এই যে এই কলমটাকে এখানে ধরে রাখছে, এই এইভাবে, তো কলমটাকে ধরে রাখছে, দেখো দুইটা এই পাশে একটা এল দৈর্ঘ্য, আবার ওই পাশে একটা এল দৈর্ঘ্য, এই যে কলমটাকে ধরো আমি এই কাগজের মাঝখানে ঢুকাই দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছি যে কলমের মাঝখানে ঢুকাই দিচ্ছি, দেখো এই কাগজের মাঝখানে ঢুকাই দিচ্ছি, এই যে কলমটাকে মাঝখানে ঢুকাই দিচ্ছি, তাহলে এই পাশের এল দৈর্ঘ্য, ওই পাশের এল দৈর্ঘ্য, এই যে এটা রিপিট করতেছি, কয়বার রিপিট করবো দেখো, অনেকবার রিপিট করছি, এই যে কলম, এই কলমটা এইভাবে আছে, এই যে এইভাবে আছে, তাহলে এই পাশে এল দৈর্ঘ্যে কলম পড়ে গেল, এই পাশে এল দৈর্ঘ্যে, ওই পাশে আবার এল দৈর্ঘ্যে, তাহলে এল
তাহলে কত 2L। তুমি সবসময় সাবান পানির সোপকে চিন্তা করবে একটা পুরু দেওয়াল, একটা পুরু দেওয়াল চিন্তা করলেই দেখবা সব সমস্যার সমাধান হয়ে গেছে। সাবান পানির লেয়ারকে একটা পুরু দেওয়াল চিন্তা করবে, তাহলে T ইন্টু 2L। এইবার বোর্ডে তাকাও, 2 কাটা, L কাটা, X কাটা, 2LX কাটা, তাহলে কি পড়ে থাকলো T। তাহলে অতএব E ইকুয়াল টু T। এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম যে E আর T সেম, E আর T এর মান সেম। বোঝা গেছে? E ইকুয়াল T। এটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক, পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক। ওকে, তাহলে আসো এবার ক্ষেত্র 1, সেটা হচ্ছে বায়ু বুদবুদ। এই বায়ু বুদবুদের ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকাজ। বায়ু বুদবুদের ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকাজ। দেখো, এই একটা বায়ু বুদবুদ, ভিতরটা ফাঁপা বায়ু বুদবুদ, ব্যাসার্ধ r1, এর পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই r1 স্কয়ার। বলো তারপরে কি করব? সারফেস কয়টা? দুটো, 1 2। তাহলে এরপরে কি করব? 2 দিয়ে গুণ করব। বোঝা গেছে নাকি যায় নাই? ওকে, এবার এটাকে আমি ক্ষেত্রফল বাড়িয়ে ধরো এর মধ্যে ফু দিলাম, ফু দিলে ক্ষেত্রফল বাড়লো, ক্ষেত্রফল বেড়ে r2 হইল নতুন ব্যাসার্ধ। তাহলে এবার পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই r2 স্কয়ার ইন্টু 2। কেন? কারণ দুটো ক্ষেত্রফল, দুটো সারফেস। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকাজটা আমরা বের করতে চাই। তাহলে E ইকুয়াল টু W ডিভাইডেড বাই ডেল এ। তাহলে W ইকুয়াল টু E ইন্টু ডেল এ। তাহলে W ইকুয়াল টু E ইন্টু ডেল এ। E ডেল এ মানে A2 মাইনাস A1। তাহলে E A2 হচ্ছে 4 দুগুণে 8, 8 পাই r2 স্কয়ার মাইনাস A1 4 দুগুণে 8, 8 পাই r1 স্কয়ার। আর E এর জায়গায় T লিখে দিতে পারি, তাহলে 8 পাই T। দেখো E এর জায়গায় T, আমাদের পরীক্ষাতে দেখবা প্রশ্নে E এর মান দেওয়া থাকবে না, T এর মান দেওয়া থাকবে। E এর মান আর T এর মান তো একই। তাহলে 8 পাই বাইরে গেল, E এর জায়গায় T বসালাম, r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। তাহলে এটাই হচ্ছে বায়ু বুদবুদের ক্ষেত্রে ক্ষেত্রফলের পরিবর্তনে কৃতকাজ। বায়ু বুদবুদের ক্ষেত্রে ক্ষেত্রফল পরিবর্তনে কৃতকাজ। যদি ক্ষেত্রফল যদি বাড়াই তাহলে r2 r1 এর থেকে বড়, তখন কৃতকাজ পজিটিভ। আর ক্ষেত্রফল যদি কমে তাহলে r2 r1 এর থেকে ছোট, তখন ক্ষেত্রফলটা মানে কৃতকাজটা নেগেটিভ। কি বোঝা গেছে? ওকে, এবার তুমি হিসাব করে দাও তো 2 নম্বর। এবার হচ্ছে পানির ফোঁটা। বায়ু বুদবুদ বা সাবান বুদবুদ না, এটা হচ্ছে বায়ু বুদবুদ বা সাবান বুদবুদ ছিল, সহজ কথা বুদবুদ। এবার পানির ফোঁটার হিসাব। কোথায় পোকা পড়ছে? বোর্ডের কোথায় পোকা পড়েছে? এই যে দেখছো, এখানে পোকা পড়েছে। এবার পানির ফোঁটার হিসাব যদি করি, এই দেখো পানির ফোঁটা, ভিতরে পানি, এটা থেকে একটা বড় ফোঁটা বানানো হইল। ধরো আরো কিছু পানি অ্যাড করা হইল, আরো পানি অ্যাড করে একটা বড় ফোঁটা বানানো হইল। বলো, এর ব্যাসার্ধ r1, এর ব্যাসার্ধ r2। কাহিনী কি হবে বলো? কাহিনী হবে 8 পাইয়ের জায়গা হবে 4 পাই। কারণ এবার পৃষ্ঠ একটা, দেখো একটাই পৃষ্ঠ, ভিতরে পানি, ভিতরে তো পৃষ্ঠ নেই, ভিতরে সারফেস তো নেই। ঠিক আছে, দেখো এরও তাই, ভিতরে তো সারফেস নাই, ভিতরে তো পানি, তাহলে ভিতরে সারফেস হবে না, সারফেস এবার বাইরে। তাহলে এটাই সবসময় মাথায় রাখবা, পানির ফোঁটার জন্য সারফেস একটা, কিন্তু সাবান বুদবুদ বা বায়ু বুদবুদের জন্য সারফেস হচ্ছে 2টা। তাহলে এর ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে A1 হবে 4 পাই r1 স্কয়ার গুণ 2 না, A2 হবে 4 পাই r2 স্কয়ার গুণ 2 হবে না। তাহলে এবার সেম একইভাবে E ইকুয়াল টু W ডিভাইডেড বাই ডেল এ। তাহলে W ইকুয়াল টু E ইন্টু ডেল এ। তাহলে E ইন্টু ডেল এ, A2 মাইনাস A1, E এর জায়গায় T, A2 4 পাই r2 স্কয়ার মাইনাস 4 পাই r1 স্কয়ার, 4 পাই বাইরে আসলো, তাহলে 4 পাই T r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। এটাই কৃতকাজ W। ওকে, বুঝতে পেরেছ?
কেন 2 হবে না? কেন? কারণ পানির ফোঁটা, যে পানির ফোঁটার সারফেস তো বাইরেরটা, ভিতরে কেমনে সারফেস হলো? সারফেস মানে বোঝো পৃষ্ঠ, তাহলে পানির ফোঁটার ভিতরে সারফেস তো নেই, সারফেসটা তো বাইরে সারফেস, হ্যাঁ কি না? রিক্যাপ প্লিজ। একটা বায়ু বুদবুদ আর সাবান বুদবুদ, চিন্তা করো, বায়ু বুদবুদ, সাবান বুদবুদ আর পানির ফোঁটা, চিন্তা করো। যখন পানির ফোঁটা, তখন তো সারফেসটা শুধুমাত্র বাইরের সারফেস, দেখো পৃষ্ঠ, একটা পৃষ্ঠ, ভিতরে কি পৃষ্ঠ আছে নাকি? ভিতরে তো পানি দিয়ে নিরেট, ভিতরে পানি দিয়ে নিরেট না, ভিতরে কি কোনো পৃষ্ঠ থাকলো? বলো, এটা বুঝছো না কেন? আজকে ছেড়ে দেন, আজকে ছেড়ে দেওয়া যাবে না, আগে বোঝো তারপরে ছেড়ে দেবো। গুড। আর এইখানে পৃষ্ঠ কয়টা? 2টা, দেখো বাইরে একটা পৃষ্ঠ, ভিতরে একটা পৃষ্ঠ। যেমন আমি যদি এটাকে জুম করে দেখাই, আসো জুম করে দেখাই, এটাকে যদি জুম করে দেখাই, তাহলে জুম করে দেখাইলে এই এই যে এটাকে যদি জুম করে দেখাই, তাহলে সারফেস দুটো, এই যে একটা সারফেস, এই একটা সারফেস, তাহলে পৃষ্ঠ দুটো, 2 দিয়ে গুণ, পৃষ্ঠ 2টা। কিন্তু এটাকে যদি জুম করে আঁকি, এটাকে জুম করে আঁকবো, আর মানে জুম করে আঁকার না আঁকার মধ্যে কোনো পার্থক্য নেই। এটাকে যদি আমরা আঁকি, এই যে পানির ফোঁটা নিরেট, ভিতরে তো পানি, ভিতরে পানি, কেটে ভাই, তাহলে এর জন্য সারফেস কয়টা? দেখো এর পৃষ্ঠ কয়টা? পৃষ্ঠ একটা, ভিতরে তো পানি দিয়ে নিরেট, তাহলে এর পৃষ্ঠ একটা, পৃষ্ঠ একটা। বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা? আমার বাসার মাথার উপর দিয়ে যাচ্ছে, কই মাথার উপর দিয়ে কেন যাচ্ছে? মাথাটা আরেকটু উপরে উঠাও। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আর পড়াবো না, কি বলতেছো? না পড়াবো? না 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 না, পড়ান। আচ্ছা এবার শোনো, তোমরা বোর্ড বই খুলবা, বোর্ড বই খুলে দেখবা, বোর্ড বই খুলে দেখবা, এটা হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক, ভালো করে শোনো। দেখবা 1000টা পানির ফোঁটা একত্রিত করে একটা বড় পানির ফোঁটা বানানো হলো, অথবা একটা বড় পানির ফোঁটা ভেঙে 27টা ছোট 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 স্প্রে করে পানির ফোঁটায় পরিণত করা হলো। তাহলে এই সকল ক্ষেত্রে কৃতকাজের হিসাব নিকাশ, এরকম কিছু ম্যাথ আছে। তাহলে এই ম্যাথগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে এটা করবা, ঠিক আছে? তাহলে আজকে আর পড়াইলাম না, ঠিক আছে? ওকে, টাটা।